আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর আমি কেন বারবার বলতাছি এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং, তো যারা যারা গল্পটি শুনতাছো আর শেষ পর্যন্ত যারা শুনবা তারা ঠিকই বুঝতে পারবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রূপাকে দেখে খানিকক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল সাকিবের, বিশেষ করে রূপার চুলগুলো একদম নজর কাড়া, থুতনিতে কুচকালো তিলটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সাজানো গোছানো পুতুল যেন। এভাবে কারোর দিকে তাকিয়ে থাকা বিষয়টা অস্বস্তিকর, কিন্তু রূপার ক্ষেত্রে মোটেও তা না। সাকিব তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। এ পর্যায়ে উচ্চস্বরে হেসে দিল রূপা। সাকিবের নাক টেনে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমায় সুন্দর লাগছে বুঝি? থমথম খেয়ে যায় সাকিব। বাসার ভেতর থেকে সাকিবের মা চেঁচিয়ে বলে, রূপা কলিং বেল বাজালো কে? কে আসছে? সাকিবের মায়ের দিকে চোখ বড় করে তাকালো সাকিবের বাবা। সাকিবের বাবা বলল, গলা নাকি সাউন্ড বক্স? মেয়ে মানুষ কথা বলবা নরম সুরে, ছোট ছোট করে, যাতে কথার স্বর ঘরের বাইরে না যায়। তোমার কথার শব্দে বিল্ডিং কাঁপছে। কিঞ্চিত লজ্জা পেয়ে যায় সাকিবের মা। গলা নিচু করে বলে, আস্তে ডাকলে কি রূপা শুনতো? সাকিবের বাবা বলল, রূপাকে এখান থেকে মাইক বাজিয়ে ডাকতে হবে কেন? রূপার কাছে যেতে পারো না? কথা বাড়ায় না সাকিবের মা। স্বামীর মুখে মুখে তর্ক করার স্বভাব যে তার একদমই নেই। রুমের ভিতরে ঢোকে সাকিব, আর চোখে রূপার দিকে তাকাচ্ছে। রূপা বলল, দেখলেন তো শাড়ি পরলে আমায় কত সুন্দর লাগে? এর জন্যই তো বলছি আমায় একটা কালো শাড়ি এনে দিতে। আমিও কালো, শাড়িও কালো, ম্যাচিং হবে ভালোই। খিলখিলিয়ে হেসে দেয় রূপা। সাকিবও না এসে পারে না। সাকিব বলল, কে বলেছে তুমি কালো? তোমার গায়ের রংটা শ্যামলা। কবি সাহিত্যিকরা মাঝে মাঝে শখের বসে শ্যামলা টানা টানা চোখ মেয়েদের নিয়ে সাহিত্য রচনা করতো না? তুমি সেই সাহিত্য থেকে উঠে আসা রমণী, তুমি জানো? সাকিবের কথা শেষ না হতেই থামিয়ে দেয় রূপা। রূপা বলল, উফ, থামেন থামেন, কি সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। হতাশে সাকিব বলে, এই কথা তোমায় না বলে যদি অন্য কোনো বুঝবান মেয়েকে বলতাম, খুশিতে গদগদ হয়ে বাঁকায় এসে আমায় ধন্যবাদ দিত। একটু চুপ থেকে রূপা বলে, আপনি কি জানেন আপনি ইদানিং বেশি কথা বলেন? সেই গম্ভীর গম্ভীর গবর গণেশ ভাবটা আর নেই। চুপ মেরে যায় সাকিব। আসলেই কি বাচাল হয়ে যাচ্ছে? ভাবনার এই পর্যায়ে রেগে যায় সাকিব। সাকিব বলল, এই কি বললে তুমি? আমি গবর গণেশ? গবর গণেশ হলে কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম? কিছু না বলে হেসে দেয় রূপা। বিড়বিড় করে সাকিব বলে, পেতনি একটা। টেলিভিশনে জ্বলে ওঠে রূপা। ক্রোধের সাথে বলে, নিজেকে কি শ্রীমান কার্তিক ভাবেন? মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে যায় সাকিব। সাকিবের মা বলল, কি হলো, তুই রূপাকে খেপাচ্ছিস কেন? গাল ফুলিয়ে রূপা বলে, পচা ছেলে আপনার, আদব কায়দা রেশ মাত্র নেই। রূপার মুখের ভঙ্গি দেখে না এসে পারে না সাকিব। গেটের সামনে গাড়ির শব্দ পেয়ে অস্থির হয়ে ওঠে রূপা। রূপা বলল, আম্মু আসছে বোধহয়, আমার রুমে গিয়ে ঘুমের ভান করতে হবে, নয়তো খারাপ হবে। ছায়লা বেগম আসলে রুমে গিয়ে চুপ মেরে ঘুমের ভান ধরে শুয়ে থাকে রূপা। অথচ সারাটা দিন ওর বাসায় এর বাসায় ছাদে কাটিয়ে দেয়। সাকিবের দিকে তাকিয়ে বলে, আরে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? শুনতে পাচ্ছেন না আমি বাসায় যাব? সাকিব বলল, তুমি বাসায় যাবে তো আমি এখান থেকে যাব কেন? তাড়াহুড়ো করে রূপা বলে, আমি কি বাসায় শাড়ি পরে যাব? শাড়ি কি এখন আপনার সামনে চেঞ্জ করব? যথারীতি ভেবাচেকা খেয়ে গেল সাকিব। মায়ের সামনে কি বলল মেয়েটা? আক্কেল নেই, ননসেন্স। সাকিব এক সেকেন্ড না দাঁড়িয়ে সোজা চলে গেল। দ্রুত শাড়ি চেঞ্জ করে বাসায় গিয়ে ঘুমের ভান করে পড়ে রইল রূপা। রূপার এমন পাগলামি দেখে না এসে পারে না সাকিবের মা। সাকিবের মা বলল, মেয়েটা খুব মিষ্টি তাই না? কত বড় চুল, কথাগুলো বেশ লাগে। বিরক্ত নিয়ে সাকিব বলল, আমি কি খেয়ে দেখেছি মিষ্টি না টক? সাকিবের মা বলল, এভাবে কথা বলিস কেন? রূপা যদি স্বাভাবিক হতো তোর বউ করে নিতাম। ফ হয়ে যায় সাকিব। সাকিবের বাবা হেসে বলে, রতনে রতন চিনে। ভুরুকুসকে সাকিবের মা বলল, মানে? সাকিবের বাবা বলল, মানে আবার কি? তুমিও যেমন রূপাও তেমন, তাই তো তোমার পছন্দ হয়েছে। মুখ ভার করে ফেলে সাকিবের মা। সাকিবের বাবা আবার বলে, আরে এই অস্বাভাবিক মেয়েও কি তোমার ছেলের কাছে দিবে? আজিজ চৌধুরীর টাকা শেষ নেই। মুখ বাঁকিয়ে সাকিবের মা বলে, ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার, মেয়ের লাইন পড়বে দেখো। গর্জে ওঠে সাকিব। সাকিব বলল, আরে থামো তোমরা, কি সব নিয়ে আলোচনা করছো? পাগল হয়ে গেছো নাকি তোমরা? চুপ হয়ে যায় সাকিবের বাবা মা। একটু পরে সাকিব আবার বলে, আজিজ চৌধুরীর মেয়ে রূপা না। আগ্রহী কণ্ঠে সাকিবের মা বলে, তো? সাকিব বলল, ছায়লা আন্টির বোনের মেয়ে। সাকিবের মা বলল, উনাদের বাবা মা ডাকে যে? সাকিব বলল, জানি না আমি এইসব, হয়তো উনি নিঃসন্তান তাই রূপাকে উনার কাছে রাখে। বিস্ময়ের সাথে সাকিবের মা বলে, আজিজ চৌধুরীর ছেলে মেয়ে নেই? সাকিব বলল, না। এতক্ষণ চুপ হয়ে মা ছেলের কথা শুনছিল সাকিবের বাবা। এই পর্যায়ে সাকিবের বাবা বলল, আচ্ছা রূপা কি লেখাপড়া করে না? সাকিব চিন্তিত হয়ে বলল, তা তো জানি না। রাতে খাবার শেষ করে শুয়ে পড়ে সাকিব। সেই বিকালে রূপা বাসায় চলে যায়, আর দেখা হয়নি। চোখ বুজে রূপার পাগলামিগুলোর কথা ভেবে হাসছে সাকিব। মেয়েটাকে নিয়ে ভাবতে না চাইলেও কেন জানি ভাবাই খুব। কালকে রূপার বিষয়টা জানতে হবে, ওর প্রবলেম কি, ওর জীবন সম্পর্কে জানতে হবে। সময়ের সাথে সাথে রূপাকে নিয়ে জানার আগ্রহটাও বাড়ছে সাকিবের। বারবার চোখে ভেসে আসছে শাড়ি পরা পুতুল রূপাটাকে।
রূপার ফ্যামিলি সম্পর্কে জানার আগ্রহটাও বাড়ছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সাকিব। সাকিবের বাবা মা আজ চলে যাবে, মনটা খারাপ লাগছে সাকিবের। সাকিব বলল, আর কয়টা দিন থাকা যায় না? সাকিবের মা বলল, আর কয়টা দিন কিভাবে থাকবো বল, ওদের বাসায় রেখে আসছি তোর দাদির কাছে। মেয়ে তিনটাকে নিয়ে সবসময় চিন্তা হয়। শার্টের হাতা ফোল্ড করতে করতে সাকিব বলে, আমি আজ ভার্সিটিতে যাব না, টিউশনেও যাব না, এখন একটু বাইরে বের হব, ওদের জন্য কিছু কেনাকাটা করব। উদ্গ্রীব হয়ে সাকিবের মা বলে, না না, ওদের জন্য কিছু কেনার দরকার নেই, ওদের যা লাগে তা তো তোর বাবাই দেয়। সাকিব বলল, বাবার দেওয়া আর আমার দেওয়া এক হলো মা। বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিব। সাকিবকে দেখেই ডাক দেয় রূপা। রূপা বলল, আজকে ভার্সিটিতে যাবেন না? বইটই কিছুই নেন নিজে? সাকিব বলল, না না, আজ বাইরে বের হব, একটু কেনাকাটা করব। রূপা বলল, কার জন্য কেনাকাটা করবেন? সাকিব বলল, আমার বোনদের জন্য। রূপা বলল, আমায় নিবেন? আম্মু বাসায় নেই। বাসা থেকে বের হয় না অনেক দিন হলো। অনেকটুক ভাব প্রকাশ করলো সাকিব। জোর গলায় অনুরোধ করে রূপা বলল, আপনার সাথে গেলে কি হবে, প্রমিস, কিচ্ছু চাইবো না। রূপার অনুরোধ আর না করতে পারে না সাকিব। সাকিব হ্যাঁ বলার সাথে সাথেই 2 মিনিট ঝটপট রেডি হয়ে আসলো রূপা। সাকিব বলল, তোমার আম্মু কিছু বলবে না আমার সাথে গেলে? ঠোঁটে দুষ্টুমির হাসি টেনে রূপা বলে, আম্মু জানলে তো। রিক্সা ডাকলো সাকিব। রূপার রিক্সাওয়ালা পছন্দ হচ্ছে না, মহা বিপদে পড়লো সাকিব। সাকিব বলল, আচ্ছা তোমার কেমন রিক্সাওয়ালা চাই বলো তো? রূপা বলল, আপনার মতো নাদুস নুদুস। সাকিব বলল, ফাজলামি পেয়েছো? আমার মতো রিক্সাওয়ালা কোথায় পাবে তুমি? যাও, তুমি বাসায় যাও, তোমার যেতে হবে না। বাসায় যাওয়ার কথা শুনে চুপ হয়ে যায় রূপা। মনে মনে হাসছে সাকিব। পাগলামিটা বন্ধ হলো অন্তত। সংকীর্ণ রিক্সার সিট। রূপা সাকিবের গা ঘেঁষেই বসে আছে। বোধহয় ওর ভিতরে কোনো সংকোচ নেই। সাকিব যত জড়সড় হয়ে বসছে, রূপা তত সাকিবের দিকে আগাচ্ছে। আর একটু হলে রিক্সা থেকে পড়ে যাবে। সাকিব বলল, তুমি কি আমায় রিক্সা থেকে ফালানোর ফন্দি করছো? হেসে দেয় রূপা, মাথা থাকিয়ে বলে, রেগে যায় সাকিব। রূপা এবার ঠিক হয়ে বসে। সাকিব এবার সিরিয়াস হয়ে বলে, তোমার বাসায় কে কে আছে? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে কিছু বলো। লেখাপড়া করনি কেন? মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। সাকিব বলল, কি হলো, কিছু বলছো না কেন? রূপা বলল, জানি না, আমি কিছুই জানি না। এইসব নিয়ে আমায় কিছু বললে রিক্সা থেকে ঝাঁপ দিব। আর কথা বাড়ায় না সাকিব। উদাস ভঙ্গিতে গম্ভীর হয়ে বসে রইল রূপা। রিক্সার ঝাঁকুনিতে চুলের খোপা খুলে গেল। লম্বা চুল, রিক্সার চাকার সাথে পেছানোর আশঙ্কা রয়েছে। ওইদিকে খেয়াল নেই রূপার। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। সাকিব বলল, আচ্ছা ওইসব আর জিজ্ঞেস করবো না, চুল বাঁধো। রূপা বলল, না। সাকিব বলল, কি না? চুল বাঁধো, চুল পেঁচাবে নয়তো। জেদ ধরে বসে থাকে রূপা। রূপার চুলগুলো বারবার সাকিবের মুখের উপর পড়ছে। চুলের ঘ্রাণ এত সুন্দর কেন? রূপার চুলগুলো খোলা থাকলে মন্দ হয় না। একটু তাড়াহুড়ো করে কেনাকাটা শেষ করলো সাকিব। রূপা গম্ভীর হয়ে আছে, একটা কথাও বলছে না। সাকিবের কাছে কোনো কিছুই চাচ্ছে না। না, রূপাকে গম্ভীরতায় একদম মানায় না। রূপা মানেই যেন চঞ্চলতা, শূন্যতা অনুভব করছে সাকিব। সাকিব বলল, রূপা কেনাকাটা তো শেষ, এবার বলো তোমার কি চাই? রূপা শান্ত গলায় বলল, প্রমিস করেছি না কিছু লাগবে না। সাকিব বলল, তুমি প্রমিস করেছো তুমি কিছু চাইবে না, কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি। রূপা বলল, কিছু লাগবে না, বাসায় চলুন। আজকে ওনারা আসবে নাকি? এসে আমার বাসায় না পেলে মারবে। সাকিব বলল, উনারা কারা? রূপা বলল, আব্বু আম্মু। সাকিব বলল, শায়লা আন্টি তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না। রূপা বলল, আমি আপনার শায়লা আন্টির কথা বলছি না। একটু ভেবে সাকিব বলল, ও তোমার আব্বু আম্মু। রূপা মুখে কিছু বলে না, মাথা থাকায় শুধু। টাকা যা এনেছে সব খরচ হয়ে গিয়েছে সাকিবের। রূপার জন্য একটা কালো শাড়ি কিনলে কেমন হয় ব্যাপারটা? রূপা অবাক হওয়ার মুখটা কেন যেন দেখতে ইচ্ছা করছে না সাকিবের। টাকা তো শেষ, রিক্সা ভাড়া আছে শুধু, শাড়ি কিনবে কিভাবে? একটু সামনে সাকিবের এক পরিচিত দোকান আছে, ওনার কাছ থেকে বাকি নিলেই তো হয়। টিউশনির টাকা হাতে পেলে শোধ করে দিবে। সাকিব বলল, রূপা এখানে 10 মিনিট ওয়েট করো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু। রূপা বলল, আচ্ছা। সাকিব দোকানে গিয়ে কালো একটা শাড়ি কিনলো। শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে? খুশিতে ওর মুখটা চিকচিক করবে। এইসব ভেবে মুচকে আসছে সাকিব। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। রূপা যেখানে আছে সেখানে যেতে আরো 5 মিনিট লাগবে। রূপাকে ওখানে পাবে তো গিয়ে? আশঙ্কা কাজ করছে সাকিবের মনে। আশেপাশে তাকালো সাকিব, রূপা ওখানে নেই। রূপা কি বাসায় চলে গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে? ওর তো এখানে সবকিছু চেনার কথা। প্রায় 2 ঘন্টার মতো খুঁজলো রূপাকে, সন্ধান মেলেনি। রূপার আব্বু আম্মু আসার কথা, সেই জন্য কি রূপা বাসায় চলে গিয়েছে? সাকিব রিক্সা ডেকে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসতেই সাকিবের কানে আসে রূপার কান্নার শব্দ। সাকিব 7 পাঁচ না ভেবে শায়লা বেগমের ফ্ল্যাটে গেল। ফ্লোরে বসে কাঁদছে রূপা। সাকিবের বুকের মাঝে ধক করে উঠল। রূপার হাঁটু অব্দি চুলগুলো কাঁধ বরাবর। হতভম্ব হয়ে গেল সাকিব। সোফায় শায়লা বেগম আর আজিজ চৌধুরী বসা, মুখে তাদের বিরক্তির ছাপ। শায়লা আন্টি বলল, রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে? শায়লা বেগমের এমন কথায় আবার হতভম্ব হয়ে যায় সাকিব। সাকিব বলল, আন্টি আমার বাবা মা আজ বিকালে চলে যাবে, আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম।
রূপা অনেক অনুরোধ করলো আমার সাথে যাবার জন্য। সাকিবের কথা শেষ হতে না হতেই আজিজ চৌধুরী শায়লা বেগমকে বলল, রূপার বাবা মা তো নেগেটিভ সেন্সের মানুষ, উনাদের মেয়ে উনাদের কাছে দিয়ে দাও। আর কোনো ছেলের সাথে কোথাও গেল মানে তার সাথে প্রেমের সম্পর্ক। অসুস্থ একটা মেয়েটার গায়ে হাত তোলে, এইসব লেম্বুসাই নিয়ে ফালতু মানুষজন। সাকিবের সাথে গিয়েছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা? এগুলো কোনো কথা হলো? সাকিবের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে, কেমন অসহায়ের মতো কাঁদছে রূপা। শায়লা বেগম বলল, যেমন বাবা মা তেমন মেয়ে, আরে মেরেছে বলে ওর চুলগুলো কেটে ফেলবে? শায়লা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো সাকিবের কাছে। মেরেছে বলে রূপার চুল কেটে ফেলেছে। এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে? আর কোনো কিছুর প্রতি দিক দেখাতে পারলো না। রূপার চুলগুলো যে সাকিবের খুব পছন্দের ছিল। সাকিব বলল, আন্টি আমি দুঃখিত, আমার জন্য রূপার মার খেতে হলো। সব মানুষকে তো আল্লাহ সমান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। রূপার হয়তো মানসিক বিকাশে সমস্যা রয়েছে, ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না। এজন্যই হয়তো রূপা ওর বাবা মার কথা শুনতে পারে না। এতক্ষণ ফ্লোরে মুখ নিয়ে কাঁদলো, এই পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে রূপা। রূপা বলল, বললাম না ওরা আমার বাবা মা না, চিনি না আমি ওদের। রূপা শায়লা বেগমের কাছে কেন থাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করে না সাকিব। এই সিচুয়েশনে এইসব জিজ্ঞেস না করাই ভালো। আজিজ চৌধুরী শায়লা বেগমের দিকে তাকিয়ে বলল, কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো, ওরা যেভাবে হোক মানিয়ে নিবে। তোমার একটাই কথা, আর কয়টা দিন দেখি? দেখতে দেখতে এই পর্যায়ে আর কত দেখব? কোনো কথা বলে না শায়লা বেগম। রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল। সাকিব চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাকিব বাসায় চলে আসলো। সাকিবকে দেখে উচ্চুক কণ্ঠে সাকিবের মা বলল, রূপা মেয়েটা এমন কেন রে, কত বড় চুলগুলো কেটে ফেললো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ কণ্ঠে সাকিব বলল, তুমি দেখলে কিভাবে? সাকিবের মা বলল, ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ, জানালা দিয়ে উকি মেরে দেখলাম। সাকিব বলল, ওর বাবা মাকে দেখছো? সাকিবের মা বলল, না, ওনারা অন্য রুমে ছিল, গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি। সাকিব বলল, শায়লা আন্টি বাসায় ছিল না ওকে যখন মেরেছে? সাকিবের মা বলল, না, উনি তো একটু আগে আসলো। সাকিব বলল, ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন? সাকিবের মা বলল, জানি না। শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিল সাকিব। শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওইটা সাকিবের হাতে ছিল। সাকিবের মা বলল, ওটার ভিতরে কি? সাকিব বলল, আমার শার্ট। মায়ের কাছে মিথ্যা বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল। ব্যাগটা ডয়ারের ভিতরে রেখে খাটে শুয়ে পড়লাম। রূপার চুলগুলো কেন কাটলো? অসহায়ের মতো কাঁদছিল মেয়েটা ফ্লোরে বসে। বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে সাকিব। রূপার মা বাবাকে কাছে পেলে কড়া কয়েকটা কথা শুনিয়ে দিত। অমানুষ, এত বড় মেয়ের গায়ে হাত তুলে কোনো কিছু ভালো হবে না জেনে নিজেকে দোষী মনে হচ্ছে সাকিবের। রূপাকে কি ওর বাবা মার কাছে পাঠিয়ে দিবে? শাড়িটা কি রূপাকে দেওয়া হবে না? রূপার আনন্দিত মুখটা কি দেখা হবে না? রূপার পাগলামি, রূপার হাসি ভাবতে পারছে না সাকিবার। অনেকক্ষণ হয়ে গেল রূপা না আসলো ছাদে, না সাকিবের বাসায়। সাকিবের বাবা মা ব্যাগ গোছাচ্ছে, মা বাবা চলে যাবে, রূপারও কোনো খোঁজ নেই। সব মিলিয়ে শূন্যতা নাড়া দিচ্ছে সাকিবের মনে। আফসোস করে সাকিবের মা বলে, মেয়েটাকে ওভাবে মেরেছে কেন বলতো? মেয়েটা অন্যের বাসায় রাখে আবার মারে, খুব মায়া লাগছে ওর জন্য, সারাক্ষণ ও আমার কাছে থাকতো, অথচ এখন চলে যাব। সাকিব বলল, থাক মা, বাদ দাও ওইসব। বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে সাকিবের বাবা বলল, রূপা মেয়েটা বড়ই অবুঝ, খামখেয়ালের বসে অনেক কিছু করে, মায়ায় জড়াস না বাপ। কথাগুলো বুকে বিঁধে সাকিবের। বাবার বলা কথাগুলো খুব গভীর। উত্তরে কিছু বলল না সাকিব, মাথা ঝাঁকালো শুধু। মনটা ভীষণ খারাপ করেছে, কথা বলার ইচ্ছা নেই মোটেও। বাবা মা চলে যাওয়ার পর একা রুমে শুয়ে আছে সাকিব, মনটা ছটফট করছে। রূপা কি সব খামখেয়ালির বসে করেছে? কেন এমন করেছে? সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গিয়েছে সাকিবের। নিজের অনিচ্ছাকৃত সত্ত্বেও মায়ায় জড়িয়ে গিয়েছে বোধহয়, এটাই সত্যি। রূপাকে কি ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে? সাকিব খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায়। জানালার কপাটগুলো চাপানো, জানালার কপাটগুলো আস্তে আস্তে ফাঁক করে রুমের দিকে উকি দেয় সাকিব। শরীর কাঁপছে সাকিবের। এভাবে উকিঝুঁকি দেওয়ার অভ্যাস কোনো জন্মেই ছিল না। একে তো আজ রূপা ওর জন্য মার খেলো, কেউ যদি আবার এখন দেখে তাহলে খারাপ হবে। এত রিক্সের মাঝেও কৌতূহলী মনকে দমাতে পারছে না সাকিব। জানালার পর্দা সরালে রুমের ভিতরে রূপা আছে কিনা দেখা যাবে। সাকিব তাই করল। খাটের উপর বালিশে হেলান দিয়ে আচ্ছা অবস্থায় আছে রূপা। রূপার চুলের দিকে তাকালেই সাকিবের মন খারাপ হয়। রূপার মুখ জুড়ে বিষণ্ণতা, চুলগুলো উস্কো খুস্কো, চোখ ফুলে রয়েছে। মায়া হচ্ছে বড্ড সাকিবের। একা একা বসে বসে ফুপছে রূপা। রূপার হাতে ব্লেডের কাটা দাগের অভাব নেই। কি বাজে অভ্যাস মেয়েটার, কিছু হলেই হাত পা কাটে, ইভেন চুলগুলো কেটে ফেললো। কবে যে নিজের গলা কেটে ফেলে কে জানে। এটা ওর কাছে অসম্ভব কিছুই না। সাকিব চাপা কণ্ঠে ডাক দিল, রূপা। ধ্যানে বসেছে বুঝি রূপা, ডাকছে সেদিকেও খেয়াল নেই।
সাকিব আগের বারের তুলনায় একটু জোরে বলে। রূপা কোনো দিকে খেয়াল নেই তার। হলোটা কি? এই মেয়েকে জাদুঘরে রেখে আসলেও মন্দ হয় না। সাকিব পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল রূপার দিকে। কাগজের টুকরোটা রূপার মাথার উপর পড়লো। এবার রূপা আশেপাশে তাকালো। এক পর্যায়ে জানালার কাছে সাকিবকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুচকে হেসে দিল সাকিব। রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে সাকিবের কাছে গেল। আচমকা জড়িয়ে ধরল সাকিবকে। কান্না ভেজা কণ্ঠে বলল, ওনারা কত মেরেছে আমায়, আপনার জন্য ওয়েট করতেছিলাম। কেঁদে ফেলে রূপা। এই মেয়েটা হয়তো বেখালি মনে সাকিবকে জড়িয়ে ধরেছে, কিন্তু সাকিবের পুরো শরীর জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও তো রূপা একদিন জড়িয়ে ধরেছিল সাকিবকে, তখন তো এমন অনুভূতি হয়নি। রূপা এত শক্ত করে জড়িয়ে রেখেছে, ছাড়ানোর জন্যই। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মনের মাঝে শান্তি অনুভব করছে সাকিব। কাঙ্ক্ষিত অনুভব হচ্ছে। থাক না রূপা এভাবে জড়িয়ে ধরে, কি হবে এমন? আবেগ দোলানো কণ্ঠে সাকিব বলল, কেঁদো না পাগলি, সরি আমার জন্য মার খেতে হলো, মাফ করে দাও আমায়। সাকিবের বুক থেকে মুখ তুলে রূপা বলল, আপনার কি দোষ? আমি তো আপনার সাথে যেতে চেয়েছি, কি এমন হয়েছে তাতে আমায় মারতে হবে? রূপার চোখে পানি সযত্নে মুছিয়ে দিল সাকিব। সাকিব বলল, মা বাবা সন্তানকে মারতেই পারে, তুমি চুলগুলো কাটলে কেন? তোমার চুলগুলো কত সুন্দর ছিল সে তুমি জানো? গাল ফুলিয়ে রূপা বলল, কই একদিনও তো বলেননি আমার চুল সুন্দর। হেসে দেয় সাকিব। মানুষ আসতে পারে, এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সাকিব। আর শক্ত করে জড়িয়ে ধরল রূপা। রূপা বলল, আপনার বুকে অনেক শান্তি, ছাড়বো না। রূপার বলা কথাগুলো তীরের মতো আঘাত করে সাকিবের বুকে, প্রেমের তীর জানো। সাকিব বলল, তোমার জন্য কালো শাড়ি এনেছি। বিস্ময়ের মুখ হা করে ফেলে রূপা। সাকিব বলল, এভাবে মুখ হা করো না, ডেঙ্গু মশা ঢুকে যাবে। সাকিবকে ছেড়ে উচ্চস্বরে হেসে ওঠে রূপা। খুশিতে আটকানা হয়ে গিয়েছে। রূপার এই আনন্দিত মুখটাই তো দেখতে চেয়েছিল সাকিব। উৎকণ্ঠিত হয়ে রূপা বলল, কোথায় শাড়ি, কখন কিনলেন? সাকিব বলল, তোমার ওইখানে ওয়েট করতে বলে শাড়ি কিনতে গিয়েছিলাম। রূপার যেন তর্স হয়েছে না। রূপা বলল, দেন শাড়ি দেন তাড়াতাড়ি। সাকিব বলল, শাড়ি তো রুমে, তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। রূপাও সাকিবের পিছনে পিছনে রুমে গেল। শাড়ি পেয়ে রূপার খুশি আর দেখে কে। হঠাৎ মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। সাকিব বলল, কি হয়েছে, মুখটা হুতুম পেঁচার মতো হয়ে গেল কেন? রূপা বলল, আঙ্কেল আন্টি চলে গিয়েছে। সাকিব বলল, তোমার বাসায় তো তখন হরতাল চলে, তাই বলে যেতে পারিনি। আম্মু তোমার চুলগুলোর জন্য রাগ করেছে খুব। মাথা নিচু করে ফেলে রূপা। রূপা বলল, আমি কি ইচ্ছা করে চুল কেটেছি? রাগ হলে তো সব ভুলে যাই। সাকিব রূপার একটু কাছে গিয়ে বলল, শাড়ি পছন্দ হয়েছে তো রাগিনী? রূপা বলল, খুব। সাকিব বলল, আর কখনো চুল কাটবে না, হাত পা কাটবে না। ঘাড় বাঁকিয়ে রূপা বলল, আচ্ছা। একটু পরে রূপা আবার বলল, শাড়ি পরিয়ে দিবেন? শাড়ি পরতে পারি না তো আমি। রূপার কথা শুনে জিব্বায় কামড় দেয় সাকিব। কি ব্রেকলেস কথা বলে। সাকিব রূপাকে বুঝিয়ে সুজিয়ে বলল, না না আমিও পারি না, তুমি এখন বাসায় চলে যাও, আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে ভাববে। রূপা বলল, আপনি শাড়ি এনে দিয়েছেন, আপনাই পরে দেখাবো না? সাকিব বলল, এখন পরে দেখাতে হবে না, তুমি শাইলা আন্টির কাছ থেকে শিখে নিও। আর রাতে সবাই ঘুমানোর পর শাড়ি পরে ছাদে এসো, সেই দিনের মতো গল্প করব। বিস্ময়ের সুরে রূপা বলল, সত্যি? সাকিব বলল, হ্যাঁ। খানিকক্ষণ কি জানো ভেবে রূপা বললাম, আন্টির কাছে শাড়ি পরা শিখবো? আন্টি যদি জিজ্ঞেস করে শাড়ি কোথায় পেয়েছি, আমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। চোখ কপালে উঠে গেল সাকিবের। সাকিব বলল, তাই তো, মাথায় ছিল না একদম। তুমি যেভাবে পারো পিছিয়ে পড়ো, ভুলো শাইলা আন্টির কাছে জানো যেও না, শাড়ির কথা জানো না জানে। সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে লিয়ে দিল আজিজ চৌধুরী। হাতে শরবতের গ্লাস নিয়ে রুমে ঢুকলো শাইলা বেগম। বেলের শরবত আজিজ চৌধুরীর পছন্দের। আরামরা হয়ে উঠে বসলো আজিজ চৌধুরী। শরবত খেয়ে গ্লাসটা বেড সাইডে রাখলো। আজিজ চৌধুরী বলল, আজকে রূপার বাবা মা কি কাণ্ডটাই না করলো। রূপার যে মেন্টালি অবস্থা, ও প্রেম ভালোবাসার কি বুঝে বলো? ও যা করে খামখেয়ালির বসে করে। রূপার বাবা মাকে নিয়ে আজিজ চৌধুরীর কাছে বড় গলা করার উপায় নেই শাইলা বেগমের। ঠান্ডা গলায় শাইলা বেগম বলল, সবার জ্ঞান তো এক না, আমরা নিঃসন্তান, তাই রূপার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি। আমরা অন্যায়টাকেও পজিটিভ সেন্সে দেখি, কারণ সন্তানের মোহে আমরা অন্ধ। তাচ্ছিল্যের হাসি হাসি আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী বলল, তোমার লজিক্যাল কথাবার্তা শুনে হেসে পারি না। আর একটা কথা কি জানো? কৌতূহলের চোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে শায়লা বেগম বলল, কি? আজিজ চৌধুরী বলল, পর কখনো আপন হয় না, যতই তুমি বোন বোন করে ডাকো, বান্ধবী কখনো বোন হয় না। তোমার বোনের মেয়েকে তুমি জোর খাটিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে। রূপাকে যদি কিছু বলো তাহলে ওর বাবা মা বাজে রিয়েক্ট করবে। মুখ ফ্যাকাশে হয়ে যায় শায়লা বেগমের। শায়লা বেগম বলল, বাদ দাও এসব। আজিজ চৌধুরী বলল, ওটা ওদের ধর্মের দোষ। চোখ লাল করে আজিজ চৌধুরীর দিকে তাকায় শায়লা বেগম। শায়লা বেগম বলল, ফালতু কথা না বললে হয় না তোমার? আবার হেসে দেয় আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী বলল, নিজের সুবিধার জন্য রূপাকে তোমার কাছে রেখেছে। রূপা সুস্থ হলে তোমার আর খোঁজ নিবে না।
এই যে দেখো ভাইদের আমি কত কষ্ট করে লেখাপড়া শেখালাম, চাকরি পেয়ে এক একজন আমার প্রতি বিমুখ। একবার লসে পড়েছিল, আত্মীয় স্বজনের ভাবটা দেখছো তখন। পৃথিবীটা বড়ই স্বার্থপর শায়লা। আদিত্য চৌধুরীর কথাগুলো তিক্ত মনে হচ্ছে শায়লা বেগমের কাছে। কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ বুজে আছে সাকিব। পড়ায় মন বসছে না, কখন রূপা ছাদে আসবে মন সেই দিকে। এমন ছটফট ভাব কখনো হয়নি সাকিবের। আজ হচ্ছে। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সাকিব। রূপার সম্পর্কে কিছুই জানে না। ও কি লেখাপড়া করে, ওর অতীত, ওর ফ্যামিলি। এভাবে হুট করে মায়ায় জড়িয়ে গেল। মায়া তো আর বলে আসে না, জেনে দাঁড়ানো টাইম কোথায়। হঠাৎ টোকা পড়লো সাকিবের দরজায়। রূপা এসেছে। দরজা খুলে দেয় সাকিব। সামনে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল সাকিব। লম্বা চুলে রূপাকে যেমন সুন্দর লাগতো, ছোট চুলেও তেমন সুন্দর লাগছে। শাড়িটা কোনো রকম পেঁচিয়ে পড়া, গুছিয়ে পড়লে হয়তো এত সুন্দর লাগতো না। পছন্দের মানুষ সব অবস্থাতেই সুন্দর, তাই বোধহয় এমন হচ্ছে। বিস্ময় কাটিয়ে সাকিব বললাম, ছাদে যাবা না? মুচকি হেসে রূপা বললাম, যাবো তো। দুইজন পা বাড়ায় ছাদের দিকে। রূপা সাকিবের হাত ধরে হাঁটছে। রূপা বলল, আপনার আমার খুব ভালো লাগে। রূপার কথায় কি উত্তর দেবে সাকিব জানে না। একটু চুপ থেকে সাকিব বলল, সাহেলা আন্টি ঘুমিয়েছে তো? রূপা বলল, হ্যাঁ ঘুমিয়েছে তো। আপনি সাহেলা আন্টিকে এত ভয় পান কেন বলেন তো? আকাশ জুড়ে অন্ধকার, পূর্ণিমার রাত হলে কি ক্ষতি হতো? অন্ধকারে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা রিস্ক। আর রূপা শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারছে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ফোনের ফ্ল্যাশটা অন করলো সাকিব। ছাদে শো শো বাতাস। রূপার চুলগুলো বারবার উড়ে এসে মুখে পড়ছে। সাকিব হেসে বলল, চুলগুলো এভাবে না কেটে একদম ছেলেদের মতো কাটলেই তো পারতে। রূপা বলল, কাটবো ছেলেদের মতো করে। সাকিব বলল, তুমি যদি আর কখনো চুল কাটো আমি তোমার সাথে কথাই বলবো না। রূপা হেসে বলল, আচ্ছা কাটবো না। এই পর্যায়ে মুখ ভার করে রূপা বলল, শাড়িতে আমায় কেমন লাগে তা তো বললেন না। সাকিব দুষ্টামির ছলে গান ধরে বলল, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আহা করে হেসে ওঠে রূপা। রূপা বলল, এই কণ্ঠে গান করো না, লোকজন মনে করবে ছাদে কুকুরে ঘেউ ঘেউ করছে। সাকিব বলল, এই তুমি কি মনে করছো আমি গান করতে পারি না? আমার কণ্ঠ অত খারাপ না, অনেক পুরস্কার পেয়েছি গান করে। রূপা বলল, আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারেন না, আবার গান? হেসে দিয়ে সাকিব বলল, আমাকে খেপাতে চাচ্ছ তাই না? অত সহজ না। আর আমি তোমার মতো অপ্রয়োজনে কথা বলি না। কিছুক্ষণ চুপ থেকে রূপা বলল, আচ্ছা আমায় ছাদে আসতে বললে কেন? থমথম খেয়ে যায় সাকিব। এই প্রশ্নের ফেস করার জন্য বোধহয় প্রস্তুত ছিল না। এর যুক্তিসঙ্গত কোনো উত্তর নেই। রূপার সাথে সময় কাটাতে ভালোই লাগে সাকিবের। সাকিবকে নিরুত্তর দেখে রূপা বলল, কি হলো, চুপ মেরে গেলেন কেন? সাকিব বলল, তুমি আমায় ওই দিন রাতে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে আসলে কেন? রূপা বলল, আমার তো মাথায় সমস্যা, তাই যা ইচ্ছা করি। আপনারও কি মাথায় সমস্যা আছে? সাকিব একটু রেগে বলল, আচ্ছা তোমার ভালো না লাগলে ছাদ থেকে চলে যাও। রূপা বলল, মেয়ে মানুষের মতো কথায় কথায় রাগ করেন কেন? আমার তো আপনার সাথে থাকতে ভালোই লাগে, যাবো কেন ছাদ থেকে? সাকিব বলল, তো এত কথা বলো কেন? রূপা বলল, কবেই কম কথা বলেছি? হতাশ হয়ে যায় সাকিব। মেয়ে মানুষের সাথে তর্ক করে পারা এত সহজ কি? মুচকে হাসে সাকিব। রূপা আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। সাকিব কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার বাবা মা কি ছোটবেলা থেকেই তোমায় এমন করে মারে? বরাবরের মতো মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। রূপা বোধহয় এইসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না। রূপা বলল, এইসব কথা না বললে হয় না? সাকিব বলল, রূপা আমি তো তোমার বন্ধুর মতো, আমার কাছে এইসব বললে সমস্যা কি? রূপা বলল, বন্ধুকে তো মানুষ তুই করে বলে, আমি কি আপনাই তুই করে বলি না, তাই সমস্যা? কেমন বাচ্চাদের মতো লজিক দেখালো রূপা। মনে মনে হাসছে সাকিব। রূপার ফুরফুরে মুডটা নষ্ট না করাই ভালো। সাকিব বলল, আচ্ছা সরি, এসব জিজ্ঞেস করব না, তবে আমার একটা কথা জিজ্ঞেস করব। রূপা বলল, কি? সাকিব বলল, তোমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত। চোখ ছলছল করে উঠল রূপার। চাপা কণ্ঠে বলল, ঘুরিয়ে ফিরিয়ে কথা তো একই হলো। আচ্ছা এইসব বিষয় জানা কি খুব জরুরি? আমি একটা মানুষ, সেই হিসাবে কি আমার সাথে কথা বলা যায় না? ধরে নেন আমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত কিছুই নেই। খুব সিরিয়াসভাবে কথাগুলো বলছে রূপা। এর আগে কখনো এইভাবে কথা বলেনি রূপা। সাকিব বুঝতে পারছে না রূপার সমস্যা কোথায়। হয়তো এটা রূপার দুর্বল পয়েন্ট। রূপা এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়, কিন্তু কেন এমনটা? রূপা আকাশের দিকে জোরে জোরে শ্বাস ফেলছে। দুই হাতে মাথা চেপে রেখেছে, চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ভাবনার জগতে ছিল সাকিব। এতক্ষণ রূপার দিকে খেয়াল করেনি। রূপার এমন অবস্থা দেখে আতকোটে সাকিব। সাকিব বলল, রূপা এমন করছো কেন? সরি, আর কখনো জিজ্ঞেস করবো না, আমি ভয় পাচ্ছি কিন্তু। রূপা স্বাভাবিক হও। মাথা ব্যথা করে এক নাগাড়ে প্রশ্ন করেই যাচ্ছে সাকিব। রূপার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। রূপার কান্না ক্রমশ বাড়তেই লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছে। বোধহয় রূপার শ্বাসকষ্ট হচ্ছে। রূপাকে এইসব প্রশ্ন করার দরকার কি ছিল? মেয়েটা এমনিতে তো একটু অন্যরকম। নিজের বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছে সাকিবের। সাকিব রূপার কাঁধে হাত রেখে বলল, কি হলো রূপা, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগে তোমার? চলো বাসায় দিয়ে আসি।
রূপার কাঁধে হাত রাখতেই রূপা সাকিবের উপর ঢলে পড়ে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো সাকিবের, ঘামতে শুরু করলো। হঠাৎ এমন কেন হলো? রূপা সেন্সলেস কেন হলো? সাকিব রূপাকে পাজা কোলে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছে। রূপার হুঁশ ফিরবে কিভাবে? ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? সাকিব কিছুই ভেবে পাচ্ছে না। ছাদ থেকে নেমে আবার চিন্তায় পড়ে গেল। রূপাকে ওর রুমে দিয়ে আসা রিক। সাকিবের রুমে রূপাকে নেওয়া কি ঠিক হবে? সকালবেলা সাহেলা বেগম যদি রূপাকে রুমে না দেখে বিষয়টা খুব খারাপ হবে। সাকিবের মাথায় আরেকটা বুদ্ধি আসলো। রূপার জ্ঞান ফেরার পর সকাল হওয়ার আগে রূপা যদি ওর রুমে চলে যায় তাহলে বিষয়টা ভালো হবে। সাকিব রূপাকে নিয়ে সাকিবের রুমে শুইয়ে দিল। গ্লাসে করে পানি এনে রূপার মাথায় দিল। এত রাতে ডাক্তার কোথায় পাবে? খুব বেশি ভয় হচ্ছে সাকিবের। চিন্তার ছাপ মুখে। রূপার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা একদম শুকিয়ে গিয়েছে রূপার। বুকের উপর থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল সাকিব। অদ্ভুত ভালোবাসা কাজ করছে রূপার প্রতি। ভালোবাসায় এমন আজব কেন ভেবে পাচ্ছে না সাকিব। সাকিব রূপার মুখে পানির ছিটিয়ে দিচ্ছে। রূপার জীবনটা এমন কেন? কিছুই জানে না ওর সম্পর্কে সাকিব। রূপাকে ভালোবেসে তো কোনো ভুল করেনি। রূপা তো মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থতার পিছনে কি কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে সাকিব? সাহেলা বেগমের কাছে এইসব জিজ্ঞেস করাটা বেমানান। বলেছি না আমায় ওইসব জিজ্ঞেস করবেন না। রূপার কথায় ভাবনা ছেদ হয় সাকিবের। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাকিব। এতক্ষণে চিন্তার অবসান হয়। সাকিব বলল, কি হয়েছিল তোমার? এমন করলে কেন? আমি কত ভয় পেয়েছি। শোয়া থেকে উঠে সাকিবকে ঝাপটে জড়িয়ে ধরে রূপা। সাকিবের বুকে কিছুক্ষণ চুপচাপ থেকে রূপা বলল, কোনো কিছু নিয়ে ভাবলে এমন হয় আমার। ভয় পেয়েছেন? সাকিব বলল, এমন করলে সবাই ভয় পায়। কি নিয়ে ভাবছিলে এত? রূপা বলল, আপনি যা জিজ্ঞেস করছেন তাই নিয়ে। কিছু বলতে গিয়েও থেমে যায় সাকিব। রূপা জড়িয়ে ধরে রেখেছে সাকিবকে। রূপা কি সাকিবকে ভালোবাসে নাকি এইসবও রূপার বেখেয়াল করছে? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিবের। সাকিবও রূপাকে বুকের মাঝে আগলে রেখেছে। এর থেকে শান্তি বুঝি পৃথিবীতে হয় না? চুপ করে আছে দুইজন। এই নীরবতারও বোধহয় ভাষা আছে। এই নীরবতায় মুখে কথা হয় না, কথা হয় অন্তরে অন্তরে। নীরবতা ভেঙে রূপা বলল, আপনার বুকে অনেক শান্তি। সাকিব বলল, সারা জীবন থাকবে আমার বুকে। কিছুক্ষণ চুপ থেকে রূপা বলল, থাকবো। আবেগ জড়ানো কণ্ঠে সাকিব বলল, ভালোবাসা আমায়? রূপা বলল, ভালোবাসা টালোবাসা বুঝি না। রূপার এমন উত্তরে ভেবাচেকা খেয়ে যায় সাকিব। সাকিব বলল, সারা জীবন আমার বুকে থাকবে অথচ ভালোবাসা না বুঝি? ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ আর বলছো ভালোবাসা বুঝো না? কোনো কথা বলে না, মুচকে এসে দেয় রূপা। অন্যরকম প্রশান্তি পাচ্ছে সাকিব। ওভাবে কতক্ষণ দুইজন দুইজনকে জড়িয়ে রেখেছিল হিসাব নেই। আজানের ধ্বনিতে হুঁশ ফিরে সাকিবের। ভালোবাসার রাতগুলো এত তাড়াতাড়ি শেষ হয় কেন? সাকিব বলল, রূপা। ঘুম ঘুম চোখে রূপা বলল, সাকিব বলল, ওঠো এখন বাসায় যাও, সকাল হয়ে গিয়েছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সাকিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বাইরে এখন অন্ধকার, যাব না। সাকিব বলল, সাহেলা আন্টি যদি তোমায় রুমে না দেখে তাহলে কি হবে জানো তো? সাহেলা বেগমের কথা শুনতেই দৌড় পড়িয়ে উঠে বসলো রূপা। চোখ কসলাতে কসলাতে বলল, আমার হেঁটে যেতে ইচ্ছা করে না, কোলে করে নিয়ে আসেন। সাকিব বলল, যদি কেউ দেখে ফেলে? রূপা সাকিবের কথা মানতে নারাজ। সে সাকিবের কোলে চড়ে রুমে যাবে। এইদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছে। রূপাকে কোলে নেওয়ার চান্সটা মিস করতে চাচ্ছে না সাকিব। সাত পাঁচ না ভেবে পাদা কোলে নিল রূপাকে। সাকিবের দিকে তাকিয়ে মিটমিট হাসছে রূপা। রূপাকে রুমে দিয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিল সাকিব। ভাবতে লাগলো আজকের রাতটা। রূপার ছোঁয়া লেগে আছে সাকিবের শরীরে। রূপার শরীরে ঘ্রাণ লেগে আছে সাকিবের শার্টে। সারা রাত রূপা জড়সড় হয়ে সাকিবের বুকে ছিল। প্রশান্তি, মায়া, ভালোবাসা ভরা ছিল রাতটা। রূপা বাচ্চাদের মতো কথা বলা অন্য মাত্রা যোগ করেছে সব সময়। জীবনে প্রতিটা রাত এমন হলে ক্ষতি কি হবে? কি এমন? রূপাকে নিজের করে পাবে তো? শঙ্কা জাগে সাকিবের মনে। এত ভালোবাসা কেন রূপার মাঝে? সারা রাত ঘুম হয়নি। রূপার কথা শুনতে শুনতেই রাত কেটে গিয়েছে। এইসব ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে যায় সাকিব। সারা রাত সজাগ থেকে চোখ লাল হয়ে রয়েছে সাকিবের। চোখ দুটো জ্বলছে খুব। ঘুমিয়ে থাকার জো নেই। টিউশনি ভার্সিটি। সকালে ঘুম ভাঙতেই রূপার কথা মনে পড়লে ঠোঁটের কোণে চিতলে হাসি ফোটে সাকিবের। তাড়াহুড়ো করে রান্না করছে সাকিব। আজকে বোধহয় টিউশনিতে যেতে পারবে না। সকালবেলা রুমে পায়চারি করছে সাহেলা বেগম। রূপা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না কখনো। রূপার রুমে যায় সাহেলা বেগম। এখনো ঘুমাচ্ছে রূপা। কালকে ওর আম্মু মারছে ওকে, তাই বোধহয় শরীর খারাপ করেছে, সেই জন্য ঘুমাচ্ছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মেয়েটা খুব বিষণ্ণ, সস্ত একদম। নিঃসন্তান সাহেলা বেগমের রূপার জন্য রয়েছে অগাধ ভালোবাসা। তাই তো রূপার সব পাগলামি সহ্য করে। বুকে একটাই আশা, রূপা একদিন সুস্থ হবে। রূপা সুস্থ হলে কি রূপার বাবা মা রূপাকে সাহেলা বেগমের কাছে রাখবে, নাকি আজিজ চৌধুরীর কথাই সত্যি হবে? বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সাহেলা বেগমের। আদরের গলায় ডাকে রূপাকে। বেগুড়ে ঘুমাচ্ছে রূপা। কপালে হাত দিয়ে দেখলো সাহেলা বেগম। জ্বর আসছে কি রূপার গায়ে?
না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। রূপার কানের কাছে মুখ দিয়ে সাহেলা বেগম বলল, রূপা আম্মু ওঠো তো, অনেক বেলা হয়েছে। অনেকক্ষণ ডাকার পরও ঘুম ভাঙে না রূপার। রূপার ঘুম থেকে উঠতে নারাজ। সাহেলা বেগম রূপাকে বুঝিয়ে বুঝিয়ে ঘুম থেকে উঠালো। সাহেলা বেগম বলল, এত বেলা পর্যন্ত ঘুমানো শরীরের জন্য ক্ষতি তো। ঘুম ঘুম চোখে রূপা বলল, একটু রাগী গলায় সাহেলা বেগম বলতেই উঠে বসে রূপা। সাহেলা বেগম হেসে বলে, ভালো কথা তো তোর কানে যায় না তাই না? কোনো কথা না বলে হনহনিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রূপা। রান্না করে খেতে খেতে একটা টিউশনির সময় ওভার হয়ে গেল। বাসা থেকে বের হলো সাকিব। বারবার রূপার রুমের দিকে তাকাচ্ছে। সকালবেলা রূপার মুখটা না দেখে বেড়াতে ইচ্ছা করে না। দেয়ালে হেলান দিয়ে একটা কাগজের টুকরায় কি যেন লিখে রূপার রুমের দিকে ছুঁড়ে মারলো সাকিব। কাগজের টুকরো দেখেই তাড়াহুড়ো করে কুড়িয়ে হাতে নিল রূপা। সাকিব ছাড়া এ আবার কার কাজ? আম্মু যদি দেখে ফেলে তাহলে খারাপ হবে। সাকিব বলল, রূপা চিঠি পড়তে জানো তো তুমি? না জানলেও সমস্যা নেই, এটা নিয়ে ভেবে আবার অজ্ঞান হয়ে যেও না। ভার্সিটিতে যাচ্ছি আমি। রুম থেকে বের হয়ে না, কোনো পাগলামি করো না। মুচকে হেসে দেয় রূপা। সাকিবকে উদ্দেশ্য করে বলে, শুধু চিঠি না, মানুষের মন পড়তেও জানি আমি। এক বুক প্রশান্তি নিয়ে বাসা থেকে বের হয় সাকিব। সাকিবের কথা মতো রূপা সারাদিনও রুম থেকে বের হয়নি, কোনো ভাঙচুরও করেনি। রূপা এখন রুমে বসে সাকিবের চিঠিটা নিয়েই দুপুরটা কাটিয়ে দিল। সাকিব কখন বাসায় ফিরে সেই অপেক্ষায় শুধু। রূপার এমন স্বাভাবিক আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম। ঠোঁটে হাসি ফুটিয়ে আজিজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দেখো রূপা এখন প্রায় স্বাভাবিক। আজিজ চৌধুরী বলল, সব স্বাভাবিক কোথায়, ওর অতীত। আজিজ চৌধুরীর কথা শেষ না হতেই থামিয়ে দিল সাহেলা বেগম। থমথমে মুখে বলল, ওটা অত জরুরি না। একটু থেমে আবার বলল, রূপা আগে কি করতো মনে নাই তোমার? ওর বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল। ওর ছোট ভাই এমনকি পাগলামি করে নাই যা ও করেনি। ওর বাবা মা এইসবই তিক্ত হয়ে মারতো ওকে, সেজন্যই বাবা মার কথা শুনতে পারে না। সে তুলনায় এখন অনেক গুণ ভালো। আনন্দিত হয়ে আজিজ চৌধুরীর সাথে বসে বসে কথা বলছে সাহেলা বেগম। কথা বলার মেন টপিক রূপা। রূপার জন্য সাহেলা বেগমের এত ভালোবাসা দেখে আফসোস হচ্ছে আজিজ চৌধুরীর। রূপাকে যখন ওর বাবা মা নিয়ে যাবে তখন কি সহ্য করতে পারবে সাহেলা বেগম? গোসল ছেড়ে চুল শুকাচ্ছে রূপা। সাহেলা বেগম রূপার রুমে আসতে রূপা হেসে বলল, আগে কত বড় চুল ছিল, শুকাতে অনেক সময় লাগতো, আর এখন কম সময় লাগে, ভালো হয়েছে তাই না? বলেই হেসে দেয় রূপা। সাহেলা বেগমের ইচ্ছা করছে রূপার গালের কষিয়ে একটা থাপ্পড় দিতে। রাগ সংযত করে সাহেলা বেগম বলল, খেতে আসো। খাওয়া শেষ করে রুমে আসতেই রূপার চোখ পড়ে সাকিবের দিকে। বাসায় ফিরেছে সাকিব। এখন সাহেলা বেগম বাসায়, তাই সাকিবের কাছে যেতে পারলো না। অপেক্ষা পর গুনতে শুরু করলো কখন সাহেলা বেগম বাসা থেকে বের হবে। সাহেলা বেগম বাসা থেকে বের হতেই দৌড়ে ছাদে চলে যায় রূপা। চেয়ারে বসা সাকিব রূপাকে দেখেই হেসে দেয়। সাকিব বলল, এতক্ষণ আসার সময় হলো বুঝি? হাঁপিয়ে গিয়েছে রূপা, কথা বলতে পারছে না। সাকিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রূপাকে চেয়ারে বসিয়ে বলে, হেঁটে আসলেই তো পারতে, এভাবে দৌড়ে আসতে কে বলেছে? রূপা এইসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে, খেয়েছেন তো? এই একটু কথার ভিতরেই ভালোবাসা খুঁজে পায় সাকিব। সাকিব বলল, হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রূপা। রূপা বলল, মাঝে মাঝে চিঠি লিখতে পারবেন, ভালো লাগে আমার। সাকিব বলল, পারবো, যদি তুমি চিঠির উত্তর দাও। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, চিঠি লিখতে পারি আমি। সাকিব হেসে বলল, আমি কি বলেছি তুমি পারো না? সাকিব আবার বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহিত কণ্ঠে রূপা বলল, কি? সাকিব বলল, চোখ বুঝো তারপর। রূপা বলল, বুঝলাম চোখ। সাকিব বলল, যতক্ষণ না বলবো আমি ততক্ষণ চোখ খুলবে না। রূপাও বাধ্যমের মতো তাই করলো। সাকিব পকেট থেকে পায়েল বের করে রূপার পায়ে পরিয়ে দিল। রূপার চোখে আঁকাবাঁকা করে লেপটিয়ে কাজল দিয়ে দিল। একটা কালো টিপ রূপার কপালে পরিয়ে দিল। সবুজ এক মুঠো চুড়ি রূপার হাতে পরিয়ে দিল। সাকিব বলল, চোখ খোলো এবার। রূপা বিস্ময়ে হা হয়ে রয়েছে। সাকিব রূপার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে। সাকিব বলল, শোনো, আধুনিকতা একদম পছন্দ না আমার। তুমি আমার রানী হয়ে থাকবে, যার চোখে থাকবে গাঢ় মোটা কাজল, হাত ভর্তি চুরির আওয়াজে বাজবে সারাক্ষণ, কপালে থাকবে বাঁকা টিপ। টিপ ঠিক করার ছলে মাঝে মাঝে কপালে হাত ছুঁয়ে দিব, যত্ন করে পায়ে পরিয়ে দিব পায়েল। কাউকে কাজল পরিয়ে দেওয়ার অভ্যাস আমার একদম নেই, তাই তো আঁকাবাঁকা হয়েছে। রূপা চোখ বেয়ে জল গড়াচ্ছে, অতি আনন্দের জল। রূপা সাকিবের হাত ধরে বলল, অনেকদিন হলো কেউ আমায় ভালোবাসে না, আপনি একদম ব্যতিক্রম। সাকিব বলল, ভালো মেয়ে হয়ে থাকবে, তাহলে সবাই ভালোবাসবে। আজিজ চৌধুরীর কণ্ঠ শুনে সাকিবের হাত ছেড়ে উঠে দাঁড়ায় রূপা। নিচতলা থেকে ডাকছে আজিজ চৌধুরী। সাকিব ভ্রুকুচকে বলে, আঙ্কেল বাসায়? রূপা বলল, বাবার শরীর ভালো নাই, তাই যায়নি অফিসে। বাবা বাসায় থাকলে ভয় হয় না, কারণ সে সারাক্ষণ রুমে বসে বই নিয়ে থাকে, দুনিয়ার অন্য কোনো বিষয়ে তার খেয়াল নেই। এই বলে দ্রুত পায়ে চলে গেল রূপা। আজিজ চৌধুরী তো কখনো ডাকে না এই সময়, আজ কেন ডাকছে? সাকিব হতাশ ভঙ্গিতে চেয়ারে বসে রইল। এমন সময় কেউ ডিস্টার্ব করে? হায় অদৃষ্ট। একটু পরে মুখে একরাশ বিরক্তি নিয়ে আসলো রূপা। সাকিব বলল, কি হলো, রাগে গজগজ করছো কেন? রূপা বলল, মেজাজ খারাপ হচ্ছে।
সাকিব বলল কেন কেন? রূপা বলল আরে আমি চিনি না জানি না, কোথা থেকে কে জানি ফোনে আলাপ দেয়। সাকিব বলল কে ফোন দিয়েছে? রূপা বলল প্রণয় রায়। সাকিব ভ্রুকুসকে বলে আঙ্কেলের ফোনে কল দিয়েছে ছেলেটা। রূপা বলল সাকিব বলল কি বলেছে তোমায়? রূপা বলল জানি না, কি আজাইরা কথা, বাদ দেন। চিন্তায় পড়ে যায় সাকিব। আদিত্য চৌধুরীর ফোনে কল দিয়েছে নিশ্চয়ই রূপার পরিচিত কেউ। সাকিব ভয় পাচ্ছে অন্য কারণে। পরক্ষণে মনে পড়ল প্রণয় রায় ছেলেটা হিন্দু। ভয় কেটে গেল সাকিবের। রূপার সাথে প্রেমের বয়স যত বেড়ে চলেছে সাকিবের চিন্তা তত গাঢ় হচ্ছে। রূপার 4-5টা মানুষের মতো স্বাভাবিক নয়। হয়তো রূপা স্বাভাবিক নয় বলেই সাকিব এত বেশি ভালোবেসে ফেলেছে ওকে। তবুও এ নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভুগছে সাকিব। প্রেম টেম অত নিয়মকানুন মেনে হয় না, কেমন একটা অনিশ্চয়তার মাঝে আছে। ভবিষ্যতের কথা ভাবলে সুরে ওঠে সাকিব। রূপার সম্পর্কে তেমন কিছুই জানে না, রূপার কাছ থেকে জানার সুযোগ নেই। এইসব কথা সবসময় ইগনোর করে রূপা। মাত্র এই কয়দিনে খুব ভালোবেসে ফেলেছে রূপাকে। ভালোবাসা কেমন একটা অদ্ভুত ব্যাপার। দুপুরে ভার্সিটি থেকে বাসায় ফিরে বারান্দার দিকে তাকায় সাকিব। রূপা যে প্রতিদিন ওর অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে গেটের দিকে। সাকিবকে দেখলেই এক চিতলে হাসির চিহ্ন ফুটে ওঠে রূপার ঠোঁটের কোণে। আজ রূপা বারান্দায় দাঁড়িয়ে নেই, কিছুটা শূন্যতা অনুভব করছে সাকিব। হয়তো ঘুমাচ্ছে রূপা। বাসায় এসে কাঁধের ব্যাগটা রেখে তাড়াহুড়ো করে ছাদে যায় সাকিব রূপার খোঁজে। এই মেয়েটাকে নিয়ে সবসময় অজানা ভয় কাজ করে সাকিবের মনে। রূপাকে ছাদে না দেখে রূপার রুমের জানালা দিয়ে উকি দেয় সাকিব। রূপার রুমও নেই। মেজাজ খারাপ হচ্ছে সাকিবের। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সারা বিকাল ছাদে পায়তারা করছে সাকিব। রূপার কোনো খোঁজ নেই। এমন তো কখনো হয়নি। আজিত চৌধুরীর বাসায় যাবে কি একবার? না, বিষয়টা কেমন বেমানান লাগে। সংকিষ্ট মনে আজিত চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করছে সাকিব। জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সোফায় বসে বসে চায়ের কাপ হাতে গল্প করছে আজিত চৌধুরী আর শায়লা বেগম। শায়লা বেগম নিঃসন্তান, তবুও দুইজন কত ভালোভাবে পথ চলছে। হঠাৎ আজিত চৌধুরী বাসার ভিতর থেকে মোটা কণ্ঠে সাকিবকে ডাক দেয়। সাকিব যথারীত ঘাবড়ে যায়, অপ্রস্তুত বোধ করে উত্তর দেয় জি আঙ্কেল। আজিত চৌধুরী বলল ওখানে কি করো? আসো আসো, বাসার ভিতরে আসো। সাকিবকে দেখে মিষ্টি হেসে শায়লা বেগম বলল রূপাকে খুঁজছিলে বুঝি? সাকিবের উত্তরের অপেক্ষা না করেই শায়লা বেগম আবার বলল বসো বসো, চা নিয়ে আসছি। সাকিব আজিত চৌধুরীর পাশে বসে। আজিত চৌধুরী বই হাতে বসে আছে। বইটা হাত থেকে রেখে সাকিবের দিকে মনোযোগ দেয়। আজিত চৌধুরী বলল রূপাকে তোর বাবা মা আজ নিয়ে গেছে, যেতেই চাচ্ছিল না মেয়েটা। বুকের মাঝে ধক করে ওঠে সাকিবের। হতবাক হয়ে বলল নিয়ে গেছে মানে? একবারে নিয়ে গেছে? যতটা সম্ভব নিজের হতভম্ব ভাবটা লুকিয়ে রেখে প্রশ্নগুলো করলো সাকিব। আজিত চৌধুরী বলল না না, একেবারে নিয়ে যায়নি। ওর এক আত্মীয় মারা গেছে, তাই আর কি দেখতে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো সাকিব। রূপা কবে আসবে জানার জন্য মনটা ছটফট করছে। কিন্তু আজিত চৌধুরীকে এত প্রশ্ন করলে যদি সন্দেহ করে, নিজের ভাবমূর্তি রক্ষা করতে কোনো প্রশ্ন করলো না সাকিব। এর ভিতরে তা নিয়ে আসে শায়লা বেগম। চাকে থেকে খানিকক্ষণ গল্প করে তাদের সাথে। মানুষ দুইজন ফ্রেশ মাইন্ডের। এক পর্যায়ে সাকিব প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করে রূপা আপনাদের সাথে থাকে কেন? আজিত চৌধুরী কিছু বলতে গেলেই থামিয়ে দিল শায়লা বেগম। শায়লা বেগম বলল আমাদের তো সন্তান নেই, তাই রূপা আমাদের কাছে থাকে। কথা বাড়ায় না সাকিব। রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ে। শরীর বেশ ক্লান্ত, রূপাকে ভীষণ মিস করছে। হঠাৎ ফোন বেজে ওঠে সাকিবের। ওপাশ থেকে বলে ওঠে হ্যালো, সাকিব বলছেন? আমি রূপা। আমি বাসার সামনে, আম্মুকে বলবেন না, আপনি চুপি চুপি চলে আসেন। সাকিব কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রূপা। সাকিব অবাক হয়ে যায়। রাত প্রায় 10টা বাজে। রূপা কোথা থেকে আসলো? আর রূপার কাছে তো কোনো ফোন নেই। ফোন দিল কিভাবে? হয়তো অন্য কারো ফোন দিয়ে কল দিয়েছে, কিন্তু ফোন নাম্বার পেল কোথায়? উদ্গ্রীব হয়ে বাসার সামনে গেল সাকিব। রূপা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সাকিব বলল এত রাতে কোথা থেকে আসলে? আর তোমার নাকি কোনো আত্মীয় মারা গেছে? ফোন পেলে কোথায়? আর ফোন নাম্বার পেলে কোথায়? আর এখানে দাঁড়িয়ে কেন? বাসার ভিতরে যাচ্ছ না কেন? অনার্গল ভাবে প্রশ্নগুলো করলো সাকিব। রূপা বলল এতগুলো প্রশ্ন কোনটার উত্তর দিব বলো তো? সাকিব বলল সবগুলোর উত্তর দাও তাড়াতাড়ি। আর জানো তোমায় না দেখে আমার কত টেনশন হচ্ছিল। রূপা বলল আমার আম্মু এসে জোর করে নিয়ে গেছে। এক আত্মীয় মারা গেছে নাকি। ওই বাড়িতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই চলে আসছি। আর রাস্তার পাশে এক দোকান থেকে কল দিয়েছি। আপনার ফোন নাম্বার তো জানি। আর বাসায় যাব না, কারণ এভাবে চলে আসছি জানলে আমায় বকবে। সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলে বাসায় যাবে না তো কি করবে? আর তোমার মা বাবা টেনশন করবে না? এত পাগলামি কেন করো বলো তো? খিলখিলিয়ে হেসে দেয় রূপা। রূপা বলল ওই বাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আম্মু বাসায় একটা রুমে নিয়ে বলল ঘুমাতে। ওনারা ভাববে আমি ঘুমাচ্ছি, আর খোঁজ করলে সকালে করবে। সকালে শায়লা আম্মুর ফোন দিয়ে জানিয়ে দিবে আমি চলে আসছি। আমি বললাম রাতে যদি খোঁজ করে? রূপা বলল করলে করুক, আমার কি। সাকিব শক্ত গলায় বলল তুমি না বলছো আর পাগলামি করবে না? কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে রূপা। সাকিব আবার বলল হয়েছে অনেক পাগলামি, এবার বাসায় চলো।
রূপা বলল, বাসায় যাব না, আর সারা রাত আপনার সাথে ঘুরবো। কিছু বলতে গিয়েও থেমে দেয় সাকিব। মুচকে এসে বলল, ভেবেছিলাম তোমার মাথায় গোবরের গোডাউন, না বুদ্ধি শুদ্ধ আছে। সাকিবের কথায় উত্তরে মুচকে আসে রূপা। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে সাকিব বলল, প্রেম শিখে গেছো দেখছি। এবারও লাজুক হাসি দেয় রূপা। রূপা আগের থেকে স্বাভাবিক অনেক, বিষয়টা খুব স্বস্তিদায়ক সাকিবের জন্য। রূপা বলল, আপনি একটু জড়িয়ে ধরি। রূপার কথায় ভেবাচেকা খেয়ে দেয় সাকিব। সাকিব বলল, রাস্তা ভরা মানুষ তো। রূপা সাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাকিবের অদ্ভুত প্রশান্তি অনুভব করলেও অস্বস্তি বোধ করে। চারিদিকে মানুষ, অথচ এই ব্যাপারে রূপার বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। রূপাটা এমন কেন? হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় এসে পড়ল। রূপার সাথে এভাবে সময় কাটানোর অদ্ভুত অনুভূতি প্রকাশ করার উপায় সাকিবের জানা নেই। জ্যোৎস্না রাত, চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে, থমথমে পরিবেশ। সাকিব আর রূপা একটা বেঞ্চে বসলো। সাকিব বলল, রূপা সত্যি আর সারা রাত বাসায় যাবে না? রূপা জোর গলায় বলল, না যাব না। রূপা খানিকটা কাছে গিয়ে সাকিব বলল, ভালোবাসো আমায়? রূপা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। কথা বলতে বলতে সাকিবের কাঁধের উপর ঘুমিয়ে গেল রূপা। এত সুন্দর করে কথা বলতে পারে রূপা। সাকিব যেন মুগ্ধ হয়ে গেল। এইদিকে সকালও প্রায় হয়ে যাচ্ছে। পবিত্র ভালোবাসা রাঙানো যেন দুটি প্রাণ। সকাল হয়ে গেছে প্রায়, চারিদিকে এখনো অন্ধকার। আস্তে আস্তে আবছা আলোয় চারিদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠেছে। আধার কেটে যাচ্ছে ধীরে ধীরে। রূপা সাকিবের কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপার নিঃশ্বাসের শব্দ সাকিবের বুকের ভিতর কাঁপিয়ে তোলে। সাকিব আদরের গলায় বলে, রূপা ওঠো, সকাল হয়ে গেছে। কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলল, ঘুমাবো আমি, ডিস্টার্ব করেন না, চোখ জ্বলছে। সাকিব বলল, আরে বাসায় গিয়ে ঘুমিও, সকাল হয়ে গেছে, প্রবলেম হবে তো। রূপা বলল, বাসায় না তো কোথায়, নড়াচড়া করেন না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এলোমেলো ভাবে কথা বলছে রূপা, তড়িয়ে যাচ্ছে কথা। ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি কথা ধারালো ছুরির মতো আঘাত করছে সাকিবের বুকে। মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে কথা বলা নেশার মতো যেন। এই মেয়েটা কি আদৌ বুঝতে পারবে ও যে ঝড়ে বয়ে যাচ্ছে আমার বুকে? নিঃশব্দে হাসছে সাকিব। সাকিব বলল, রূপা ওই দেখো, দেখো সায়লা আন্টি। সাকিব কথাটা বলার সাথে সাথে হকচকিয়ে চোখ খুলে রূপা ভয়ে কণ্ঠে বলে, কোথায় আম্মু? সাকিব হেসে বলে, বাসায়। রূপা এলোপাথারি কিল ঘুষে মারতে থাকে সাকিবের গায়ে। কান্নার ভাব করে বলে, মিথ্যা বললেন কেন? সাকিব বলল, তো কি বাসায় যেতে হবে না? রূপা কিছুক্ষণ ভেবে বলল, ও তাই তো, আমি সব ভুলেই যাই। দেখ, আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমাচ্ছি। সাকিবের দিকে গভীর মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা। দৃষ্টি কেমন তীক্ষ্ণ। সাকিব বলল, এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে মনে হচ্ছে। রূপা সাকিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো, তাই আপনাকে অনেক ভালোবাসি। সাকিব বলল, হয়েছে, আমি সাইকেলের চাক্কা না, পাম দিতে হবে না। রূপা মুখ ভার করে ফেলে। সাকিব এবার মুচকে এসে বলে, আমিও ভালোবাসি রূপা পাগলিটাকে। ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢোকে শায়লা বেগম। আজিজ চৌধুরীর জন্য এক কাপ চা তৈরি করে নাই দ্রুত। রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে শায়লা বেগম। হঠাৎ চোখ পড়লো সাকিব আর রূপার দিকে। দুজনে কথা বলতে বলতে আসছে। রূপা এই সময় কোথা থেকে আসলো? ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে। শায়লা বেগম দ্রুত পায়ে গেটের সামনে গেল। শায়লা বেগমকে দেখে ঘাবড়ে যায় সাকিব। উনি কি সাকিবকে কড়া কথা শোনাতে আসছে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল সাকিব। রূপা একদম স্বাভাবিক। শায়লা বেগম ওদের সন্দেহ করতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা নেই রূপার চেহারায়। ও একদম স্বাভাবিক, যেন এটা হবারই ছিল। শায়লা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসলি তুই? সাকিবকে কোথায় পেলি? কোনো ঝামেলা করে আসিসনি তো? রূপা স্বাভাবিক গলায় বলল, ভালো লাগেনি তাই চলে আসছি। আর উনি জগিং করতে বেরিয়েছিল, ওনার সাথে দেখা হলো পথে। সাকিব হাফ ছেড়ে বাঁচলো। কি সুন্দর যুক্তিগত মিথ্যা কথা বলল রূপা। এগুলোকে বলে খাঁটি মিথ্যা কথা। শায়লা বেগম আর রূপা কথা বলছে, সাকিবও রুমে চলে গেল। শায়লা বেগম বলল, তোর আম্মুকে বলে আসছিস তো? রূপা বলল, আমি কি যেতে চেয়েছিলাম ওনার সাথে, তুমি তো জোর করে পাঠালে। এই পর্যায়ে মুখ ভারী করে ফেলে রূপা, যেন কেঁদে দিবে। শায়লা বেগম বলল, কি হয়েছে তোর? মারছে তোকে আবার? কোনো অঘটন করে চলে আসিস নি তো? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলল, ওনাকে ফোন করে বলে দিও আমি চলে আসছি, আর যেন কখনো আমায় নিতে না আসে, ওনারা খুব নির্দয়। শায়লা বেগম বলল, কি করেছে ওনারা, বলবি তো? কোনো কথা বলে না, চুপ করে আছে রূপা, কোনো কথার উত্তর দিচ্ছে না। শায়লা বেগম বারবার জিজ্ঞেস করছে, চুপ করে আছিস কেন, কিছু বল। এর ভিতরে রূপার মায়ের ফোন আসে। শায়লা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলল, রূপা কি তোদের ওখানে চলে গিয়েছে? শায়লা বেগম বলল, হ্যাঁ এই মাত্র আসলো, ভাবছি তোকে ফোন দিব, এর ভিতরে তুই ফোন দিলি। ফোনের ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বললাম, আমার মেয়েটা কখনো কি স্বাভাবিক হবে না বল? এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে, যখন একদম ধৈর্যহারা হয়ে যেতাম। এবার কেন চলে গেল? শায়লা বেগম বলল, দেখ ও মানসিক রোগী, ওর মন বড্ড সেন্সিটিভ, যখন যা ইচ্ছা হয়
শায়লা বেগমের কথা শেষ না হতেই রূপার মা বলল, এত বড় সাইক্রেটিস্ট তুই, আর আমার মেয়েটাকে এতদিনও ভালো করতে পারলি না? শায়লা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তো আগের থেকেও অনেক স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি। তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি? রূপার মায়ের কান্নারও বেড়ে যাচ্ছে। কথা বলার শেষে রূপার রুমে আসে শায়লা বেগম। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রূপার উপর। 2টা দিন ওর মায়ের কাছে থাকতে পারলো না। শায়লা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তুই কেন আসছিস না বলে? এরকম একরোকা হচ্ছিস কেন দিন দিন? তোর মা কাঁদতেছে, বুঝছিস না তুই ব্যাপারটা? রূপা বলল, তুমি আমার আম্মু, ওনারা আমার কেউ না? বিরক্ত লাগে ওনাদের, ওনারা মানুষ পোড়ায়। এত নির্দয় কেন? চেঁচিয়ে উঠল রূপা। শায়লা বেগম রূপার পাশে বসে নরম গলায় বলল, এজন্য চলে এসেছিস? শোন মা, তোদের ধর্মের নিয়ম এটা, এখানে নির্দয়ের কিছু নেই। এক একটা ধর্মের এক এক রকম নিয়ম। রূপা কোনো কথা বোঝার চেষ্টা করলো না। শায়লা বেগম এই বিষয়ে আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রণয়ের কথা একটু মনে হয় তোর? রূপা বলল, কতবার বলবো আমি চিনি না? শায়লা বেগম বলল, একটু মনে করার চেষ্টা কর। রাগে ফুঁকছে রূপা। কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল, জ্বালাচ্ছ কেন আমায়? তোমাদের প্রবলেম কি? বাঁচতে দিবে না আমায়? ভাঙচুর করবো এটা চাও? প্রণয় রায়ের ফোন কখন আমায় দিবে না? ওনার সাথে কিসের কথা আমার? শায়লা বেগম আর কিছু বলল না। রূপাকে আর উত্তেজিত না করাই ভালো। রুম থেকে চলে গেল শায়লা বেগম। শায়লা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। একটু পর উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো। আজকে চুলগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে রূপার। কেন কাটতে গেল? এরকম বড় চুল সচরাচর দেখা যায় না। রূপার চোখে গাঢ় করে কাজল দিল। সাকিব বলেছে কাজলে নাকি ওকে একদম সুন্দরী পরীর মতো লাগে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সাকিবের ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালো লাগা কাজ করছে রূপার। সাকিব তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোলো। রূপার দিকে তাকিয়ে চোখ কাটকে যায়। সাকিব কিছু না বলে একটা কাগজ বারান্দার দিকে ছুঁড়ে মারল আর ইশারা করে বলল, লেট হয়ে যাচ্ছে, সময় নেই, যাচ্ছি। রূপা মুচকে এসে কাগজের ভাঁজ খোলে। কাগজে লেখা, তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি। রূপা হেসে ওঠে। সাকিবের চলে যাওয়া দেখছে তাকিয়ে। রূপামণি, আবার হেসে উঠল রূপা। সুন্দর নাম তো। সাকিবের দেওয়া সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বক্সে রেখে ড্রেসিং টেবিলে আড়ালে লুকিয়ে রেখেছে। এগুলোকে চিঠি বলা যাবে না, চিরকুট বলা চলে, কারণ এই কাগজগুলোতে কোনোটিতেই 2 লাইনের বেশি কিছু লেখা নেই। কিছুক্ষণ পর শায়লা বেগম হসপিটালে আর আজিজ চৌধুরী তার অফিসে চলে যায়। আবার একা ঘরে নিঃসঙ্গতার ভিড় করে রূপার মনে। সাকিবের দেওয়া শাড়িটা ডয়ার থেকে বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কি সারপ্রাইজ হতে পারে। সময় যাচ্ছে না রূপার। চিরকুটের বক্সটা খুলে একটা একটা করে সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে। দুপুরে শায়লা বেগম আর আজিজ চৌধুরী চলে আসলো। সাকিব প্রতিদিন আজিজ চৌধুরী আর শায়লা বেগম আসার 1.5 থেকে 2 ঘন্টা পর আসে। রূপা ওর রুমে বসে আছে। খাবার রুম থেকে আজিজ চৌধুরী রূপাকে ডাকছে। সরিষা ইলিশ আর পোলাও। শায়লা বেগমের হাতের রান্না স্বাদের প্রশংসা করে রূপা সবসময়। খাওয়া শেষে নিজেদের রুমে গিয়ে চলে গেল শায়লা বেগম আর আজিজ চৌধুরী। এখন তারা একটু ঘুমাবে। রূপা পা টিপে টিপে নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে 1 প্লেট খাবার নিয়ে সাকিবের রুমের উদ্দেশ্যে রওনা দিল। মাত্র বাসায় ফিরেছে সাকিব। রূপার ঠোঁট বাঁকিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? বুঝেন না আমি ওয়েট করি? সাকিব বলল, আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আমি তো জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে। হাতের প্লেটটা টেবিলের উপর রেখে সাকিবের সামনে গিয়ে দাঁড়ালো রূপা। নির্দ্বিধায় বলল, জড়িয়ে ধরি আপনার একটু। সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা। আবেগঘন কণ্ঠে বলে, জানেন আপনাই কেন জড়িয়ে ধরি? সাকিব বলল, কেন? রূপা বলল, আপনার বুকটা শান্তিমহল। হেসে দেয় সাকিব। কত সহজ সরল ভাবে কথা বলে রূপা, কোনো ভনিতা ছাড়াই। রূপা বলল, হয়েছে হয়েছে, ছাড়ুন, দুপুরে তো খাননি কিছুই, খেয়ে নিন। টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকিয়ে সাকিব বলল, কি এনেছো প্লেটে করে? রূপা বলল, সরিষা ইলিশ আর পোলাও, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। একটু থেমে রূপা বলল, আমি খাইয়ে দিব কিন্তু। সাকিব হেসে বলল, এটা তো আমার 7 জন্মের সৌভাগ্য। রূপা বলল, হয়েছে ঢং। সাকিব বলল, পাগলি একটা মেয়ে, এত ভালোবাসতে পারে জানা ছিল না সাকিবের। এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ অন্যরকম হয়। খাওয়ার এক পর্যায়ে সাকিব বলল, আমার মনে হচ্ছে এগুলো শায়লা আন্টি পাঠায়নি, তুমি নিজে লুকিয়ে আনছো। হেসে দেয় রূপা। রূপা বলল, আপনি এত কিছু বোঝেন কিভাবে বলেন তো? সাকিব বলল, তার মানে তুমি লুকিয়ে এনেছো? রূপা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। সাকিব বলল, আর কখনো এমন করবে না, বুঝলে? রূপা বলল, করব, 1000 বার করব। রূপা যে এমন কেন একরোকা, নিজে একবার যা বলবে তাই। সাকিব বলল, রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে, এত কথা বলো কিভাবে? রূপা বলল, আমি ভালো বক্তা আর আপনি ভালো শ্রোতা। বলে হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলল, কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে।
আবার হেসে উঠল রূপা। সাকিব বলল, সারপ্রাইজ দেখবা না তোমার? মাথায় হাত দিয়ে জিব্বায় কামড় দিয়ে রূপা বলল, সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম, অথচ এখন ভুলেই গেলাম। সাকিব ব্যাগ থেকে একজোড়া নুপুর বের করলো। রূপার চোখ মুখ চিকচিক করে উঠল। রূপা বলল, আপনি তো চাকরি করেন না, এগুলো এনেছেন, টাকা কোথায় পেয়েছেন? সাকিব বলল, টিউশনির টাকা জমিয়ে এনেছি। এই তো আরেকটা বছর, তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হব, তারপর অনেক ভালো চাকরি নিব, রূপাটাকে বিয়ে করে রাজধানী করে রাখবো। নুপুর জোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রূপা। সাকিব বলল, আচ্ছা রূপা, শুধু একটা কথা বলো, তুমি কি মোটেও লেখাপড়া করনি? রূপা মাথা থাকিয়ে বলে, করতাম বোধহয়, এখন করি না। সাকিব হতাশ মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত প্রেম ওর, ভালোবাসার মানুষটির সম্পর্কে তেমন কিছুই জানে না। রূপা বলল, লেখাপড়া না করলে কি ভালোবাসবে না? সাকিব রূপার হাত ধরে বলল, সবাই তো সবকিছু জেনে প্রেম করে, আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক, তুমি যেমন আছো তেমনই ভালোবাসি। দাও দাও, নুপুরটা পরিয়ে দিই। একটু একটু শীত পড়তে শুরু করেছে এখন, ঘাসের উপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে খাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সাকিব। আজ ফ্রাইডে, ভার্সিটি বা টিউশনি দিয়ে যাওয়ার কোনো তাড়া নেই, কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথা অজানা নয়। হাতে 2 মগ কফি নিয়ে রূপা এসে হাজির। উঠতে ইচ্ছা করছে না সাকিবের, ঘুমের ভান করে পড়ে রইল। রূপা এসে টান মেরে সাকিবের গায়ের কাঁথাটা ফেলে দিল। চোখে হাত দিয়ে চিৎকার করে উঠল রূপা। রূপা বলল, এত বড় ছেলে 3/4 প্যান্ট পরে শুয়ে আছে। সাকিব ভেবাচাকা খেয়ে খাতাটা গায়ে টেনে বলল, তুমি যাও যাও, আমি শার্ট প্যান্ট পরে আসছি। সাকিব ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে এলো। কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেললো রূপা। হাতে 2টা মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপা সাকিবকে দেখেই লাজুক হাসি দিল। কেন হাসি কে জানে। সাকিবের হাতে মগ ধরিয়ে দিয়ে রূপা বলল, হট কফি তো কোল্ড কফি হয়ে গেছে, তারপরও খেতে হবে আপনার। সাকিব এক চুমুক মুখে দিয়ে বলল, একদম ঠান্ডা হয়ে গেছে তো, তবে কফিটা বেশ হয়েছে। লুকিয়ে এনেছো তাই না? রূপা বলল, নিজের হাতে বানিয়েছি, আপনি লেট করছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে, যেমনই হোক খেতে হবে। সাকিব বিস্মিত ভঙ্গিতে বলল, কি তুমি বানিয়েছো? তোমার হাতে বানানো ঠান্ডা কফিও জানো অমৃত। ঠান্ডা কফি কেন, শুধু তোমার হাতে বিষ পান করলেও আমি শতবার রাজি। বলে হা হা করে হেসে উঠল সাকিব। নাক মুখ কুচকে রূপা বলল, ঢং করা হচ্ছে, ঢং রং যাই করেন আপনার এই কফি খেতেই হবে। সাকিব বলল, তোমার ভাষায় এটা ঢং, কিন্তু কবি সাহিত্যের ভাষায় এটা প্রেম। এবার হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলল, আপনি কি জানেন আপনি আমার মতো বাচাল হয়ে যাচ্ছেন? খানিকক্ষণ চুপ থেকে সাকিব বিড়বিড় করে বলল, আসলেই কি আমি বাচাল হয়ে যাচ্ছি? রূপা বলল, বিড়বিড় করে কি বলেন? সাকিব হেসে বলল, তোমার সাথে প্রেম করলে বাচাল হওয়া কি স্বাভাবিক নয়? এ পর্যায়ে সাকিব আবার বিড়বিড় করে বলল, সঙ্গদোষে লোয়া বাসে। রূপা সাকিবের কথা বোঝার চেষ্টা করলো না। সাকিব কয়েক চুমুক কফি খেয়ে তারপর শরবতের মতো ঢকঢক করে খেয়ে ফেললো। রূপা সাকিবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা কি হলো? সাকিব বলল, রূপার হাতের স্পেশাল কফির শরবত খাওয়া হলো। এর ভিতরে ডাক আসলো শায়লা বেগমের। রূপা চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, উফ। সাকিব বলল, হয়েছে, বিরক্ত হওয়ার দরকার নেই, তাড়াতাড়ি যাও। রূপা হনহন করে হেঁটে চলে গেল। সাকিব রূপার দিকে তাকিয়ে হাসছে। শায়লা বেগম রুম গোছাচ্ছেন। পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজিজ চৌধুরীর বই। বিরক্ত হয়ে বইগুলো গোছাচ্ছেন। রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল, কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না। রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসলো। শায়লা বেগম নিজের মনে রুম গোছাচ্ছেন। রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল, ডাকছো কেন? শায়লা বেগম বলল, তোর বাবা টাকা পাঠিয়েছে তোর শপিং এর জন্য, যা ইচ্ছা কিনতে বলেছে। রূপা বলল, হঠাৎ টাকার মতলব কি? শায়লা বেগম বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, ননসেন্সের মতো কথা। তোর বাবা মা তোর পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আর তুই এই সামান্য শপিং এর টাকার জন্য মতলব খুঁজছিস? শায়লা বেগমের রিয়াক্ট দেখে খানিকটা ভয় পেয়ে যায় রূপা। বিড়বিড় করে বলে, সব আমি ফুসলিয়ে তাদের কাছে নেওয়ার ধান্দা। শায়লা বেগম কোনো কথা বলে না। রূপা বলল, আচ্ছা দাও দাও, টাকাগুলো দাও। কত লক্ষ টাকা পাঠিয়েছে? শায়লা বেগম মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। ট্রাক সংযত করে বলল, শপিং এর জন্য লাখ টাকা লাগে, আর তোর যদি প্রয়োজন হয় লাখ টাকাই দিবে। 30,000 টাকা পাঠিয়েছে, টাকা আরো লাগলে তোকে ফোন দিতে বলেছে। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, সবই বুঝি। শায়লা বেগম বলল, আর শোন, আমার আজ অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। ওই বাসায় সাকিব ছেলেটাকে বলে দেখ যায় কিনা, ছেলেটা খুব ভালো। রূপা বলল, না না, তোমার বলতে হবে না, আমি বলছি। শায়লা বেগম নিজের কাজে মন দেয়। সাকিব আবার ঘুমাচ্ছে। রূপার মেজাজ খারাপ হয়ে যায়। এত ঘুমানোর কি আছে? এক গ্লাস পানি সাকিবের মুখের উপর ঢেলে দেয়। সাকিব উঠে বসে, ঘুম ঘুম চোখে বলে, আরে রূপা, আমার ঘুম পাচ্ছে খুব। রূপা বলল, ওকে ঘুমান। রূপা রুম থেকে বের হয়ে গেল। রূপা কি রাগ করে চলে যাচ্ছে? সাকিব দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো। সাকিব বলল, আরে কোথায় যাচ্ছ? আমি তো ঘুমাচ্ছিলাম না, তোমায় দেখে ভান করছি। রূপা বলল, জানি কি করছেন, পথ ছাড়ুন, আমি বাসায় যাব। সাকিব রূপার হাত ধরে জোর করে রুমে নিয়ে যায়। রূপা মুখ গোমড়া করে বসে আছে। রূপা বলল, আমি শপিং করতে যাব, আম্মু ব্যস্ত, তাই আপনায় নিয়ে যেতে বলেছে, আর আমি এই সুযোগটাই খুঁজছিলাম।
সাকিব অবাক হয়ে বলল, ছায়ালা আন্টি আমায় নিয়ে যেতে বলেছে। আসলে তারা দুইজন খুবই ফ্রেশ মাইন্ডের। সাকিব রূপার আরেকটু কাছে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি এই সুযোগটা খুঁজছিলে কেন? রূপা বলল, ইস নেকা, কিছুই বোঝো না। উনারা যদি জানে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক, তাহলে বুঝবেন কেমন মাইন্ডের। সাকিব অনেক সময় চুপ করে রইল, তারপর বলল, রূপা তুমি আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছো। আগে অনেক পাগলামি করতে, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছো। কথা শেষ করে রূপার দিকে তাকায় সাকিব। না, রূপা এইসব কথা নিয়ে বরাবরের মতো মন খারাপ করলো না, কিংবা পাগলামও করলো না, বরঞ্চ মুচকে এসে বলল, আম্মু বলেছে আমি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে যাব। রূপা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনি সবসময় জানতে চান না আমি কেন এমন করি? আজকে বলছি শুনুন। সাকিব অধিক আগ্রহ নিয়ে বলল, বলো। রূপা বলল, আমার একটা অসুখ হয়, তারপর আমি এলোমেলো হয়ে যাই। এই পর্যন্ত বলে উদাস হয়ে যায় রূপা। সাকিব স্বস্তি বোধ করে, যাক, তাহলে অসুখের কারণেই রূপা এমন করেছে। লেখাপড়া হয়তো ছেড়ে দিয়েছে, জটিল কোনো কারণ নেই। সাকিব বলল, আচ্ছা রূপা, রাখো এসব কথা, চলো শপিংয়ে যাই। এইসব নিয়ে ভেবে তুমি একদম মন খারাপ করো না। রিকশায় পাশাপাশি বসা দুইজন। রূপা সাকিবের হাত শক্ত করে ধরে রেখেছে। রিকশার সিটগুলো বোধহয় দিনে দিনে সংকীর্ণ হচ্ছে। রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কথার মাঝে কোনো ব্রেক দিচ্ছে না। সাকিবও মনোযোগ দিয়ে কথা শুনছে। সাকিব বলল, তোমার লম্বা চুলগুলো মিস করছি খুব। রূপা মুখ কালো করে বলল, আমিও মিস করছি খুব। একটা শপিং মলের সামনে রিকশা থামাই, সাকিবের হাত ধরে হাঁটছে রূপা। রূপা হাঁপিয়ে গেছে। রূপা বলল, এত মানুষের হইচই ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি করেন একটু। সাকিব বুড়োকুসকে বলে, কেনাকাটা করবে তুমি আর তাড়াতাড়ি করতে বলছো আমায়? রূপা বলল, আপনার সাথে এনেছি কেন, আপনি পছন্দ করে কিনে দিবেন তাই। সাকিব বলল, আমি মেয়েলি জিনিসপত্র পছন্দ করতে পারি নাকি? রূপা বলল, আমি জানি আপনি পারেন, আপনার বোনদের জন্য কেনাকাটা করেন তখন। রূপার তর্কের সাথে পেরে উঠতে পারছে না সাকিব। সাকিব নিজের পছন্দ মতো সবকিছু কিনে দিয়েছে রূপাকে। সাকিবের পছন্দ বেশ ভালোই। রূপা বলল, হয়েছে, আমার জন্য আর কিছু লাগবে না। এখন আপনি আপনার জন্য হোয়াইট কালারের শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট চুজ করুন। সাকিব এই ব্যাপারে নারাজ। গার্লফ্রেন্ডের টাকায় শপিং, ব্যাপারটা সাকিবের পার্সোনালিটির সাথে যায় না। রূপাও জিদ ধরে বসে আছে। সাকিবের কোনো রকম যুক্তি মানছে না। রূপা বলল, আপনি যদি আমার কথা না শোনেন আমি এখন সিনক্রেট করব। এই বলে সাকিবের হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিতে নাই রূপা। সাকিব বলল, আচ্ছা আচ্ছা, কোনো পাগলামি করো না, আমি তোমার কথা মানছি। বিশ্বজয়ের হাসি দেয় রূপা। সাকিব বলল, রূপা তুমি তো খুব ডেঞ্জারাস। শপিং মল থেকে বের হয়, রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রিক্সা চলতে শুরু করলো। চারিদিকে এত কোলাহল, যানজট, বিরক্ত লাগছে রূপার। সাকিবের কাঁধে মাথা রেখে বসে আছে। রূপা বলল, জুয়েলারির দোকানের সামনে রিক্সা থামান একটু। সাকিব বলল, কেন, জুয়েলারির দোকানে কি কাজ? রূপা বলল, আছে একটু কাজ। রিক্সা কিছু দূর আসতেই জুয়েলারির দোকান দেখে রিক্সা থামালো সাকিব। রূপা রিক্সা থেকে নেমে বলল, 2 মিনিট দাঁড়ান এখানে, আমি যাবো আর আসবো। সাকিব বলল, এখানে তোমার? সাকিবের কথা শেষ না হতেই রূপা সাকিবকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে থাকেন এখানে। সাকিব রূপার কথা মতো দাঁড়িয়ে রইল। জুয়েলারির দোকানের পাশেই একটা চুরির দোকান। এই ফাঁকে সাকিব রূপার জন্য কয়েক মুঠো চুরি কিনে নেয়। জুয়েলারির দোকানে মাঝবয়সী এক ভদ্র মহিলার সাথে দেখা হয় রূপার। রূপাকে দেখেই ভদ্র মহিলা আন্তরিকতার সাথে বিস্মিত হয়ে বলে, সরো রূপা, তুমি এখানে? তুমি এখন পুরোপুরি সুস্থ হয়েছো? কতদিন পর তোমায় দেখছি। রূপা কিছু না বলে মহিলার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি বলে, আরে তুমি আমায় চিনতে পারছো না? আগে বলো কেমন আছো তুমি? রূপা বলল, ভালো। ভদ্র মহিলা তীব্র উৎকণ্ঠা এবং আন্তরিকতার বিপরীতে শুধু ভালো বলে উত্তর দেওয়া যেন অপমানজনক। রূপা রিংয়ের টাকাটা মিটিয়ে দিয়ে চলে আসে। সররূপা? কে সররূপা? মানুষ কথাগুলো বড্ড অদ্ভুত লাগে, এমন সব কথা বলে যেই সব কথার সাথে পরিচিত না। সাকিব বলল, জুয়েলারির দোকানে কেন গিয়েছিলে? রূপা বলল, বাসায় গিয়ে বলবো। সাকিব চুরির ব্যাগটা রূপার হাতে দেয়। চুরিগুলো দেখে রূপার সব মন খারাপ উঠে গেল। আনন্দে রূপার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সামান্য জিনিসে রূপার এই খুশি হওয়ার ব্যাপারটা সাকিবের খুব ভালো লাগে। যে সামান্যতে খুশি হয়, সুখ তার কাছে ধরা দিতে বাধ্য। বাসার গেটের সামনে এসে রূপা সাকিবের হাতে ছোট্ট একটা জুয়েলারির বক্স দেয়। সাকিব ভুরুকুসকে বলে, কি এটা? রূপা বলল, বক্সটা খুলে দেখেন, আপনার জন্য এনেছি, দেখেন তো আপনার আঙুলে হয় কিনা। সাকিব বক্সটা না খুলে রূপার হাতে দিয়ে দিল। ক্ষুদ্র গলায় বলে, বিকেলে আমার সাথে সেই জুয়েলারির দোকানে যাবে, এটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আর যদি টাকা না দেয় তাহলে তুমি নিজের জন্য কিছু কিনবে। রূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় সাকিব। রূপা হা হয়ে তাকিয়ে আছে। সাকিব এমন কেন করলো? শার্ট প্যান্ট কিনতে বলল, তাও কিনতে চাইলো না। আবার রিংটা এভাবে ফেরত দিল। সাকিবের দেওয়া শাড়ি আর নুপুর জোড়া নিয়ে সাকিবের রুমের দিকে যায় রূপা। সাকিব যদি আমার দেওয়া জিনিস না নেয় আমিও নিব না। সাকিবের দরজার সামনে হাতে সাকিবের দেওয়া কালো শাড়ি আর নুপুর জোড়া নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপার চোখে মুখে স্পষ্ট রাগের চিহ্ন, চোখের জল ছলছল করছে। দেখেই বোঝা যাচ্ছে একটু আগে খুব কেঁদেছে। রূপাকে এই অবস্থায় দেখে ভেবাচাকা খেয়ে রূপার দিকে তাকিয়ে আছে সাকিব। রূপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে।
হঠাৎ রূপার মুখে রাগান্বিত ভাবটা কেটে যায়। এখন রূপাকে দেখেই বোঝা যাচ্ছে তীব্র অভিমানে দাঁড়িয়ে থাকা এক রমণী। নীরবতা ভেঙে সাকিব বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে রয়েছো কেন, আর হাতে শাড়ি নুপুর কেন? সাকিবের কথার প্রতি উত্তর করছে না রূপা, ঠাই দাঁড়িয়ে রয়েছে। এভাবে কথা না বলে তাকিয়ে থাকা রূপার রাগ অভিমানটাকে আরো তীব্র করে তোলে। সাকিব এবার চিন্তিত হয়ে গেল, রূপা আগের সেই অসুখটা দেখা দিয়েছে কি? সেজন্যই কি রূপা অস্বাভাবিক আচরণ করছে, নাকি রিং ফেরত দিয়েছি বলে? সাকিব বলল, কিছু বলবে তো, নইলে বুঝবো কিভাবে? এতক্ষণ রূপার চোখে জোরপূর্বক আটকে থাকা অবাধ্য জলফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। রূপার হাতে থাকা শাড়িটা আর নুপুর দ্বারা সাকিবের দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে চলে যেতে লাগলো। সাকিব দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো। পথ থেকে সাকিবকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে রূপা। তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়েছে জানো। এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে রাগ সঞ্চয় করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবার। সাকিব ব্যস্ত হয়ে পড়ে রূপার রাগ ভাঙাতে। রাগের কারণটা কি রিং ফেরত দিতে চেয়েছে সেটা? সাকিব বলল, বলবে তো আমি কি করেছি? না বললে বুঝবো কিভাবে? এখনো চুপ করে আছে রূপা, চোখ দিয়ে যেন সমস্ত রাগ প্রকাশ করছে। সাকিব বলল, রূপা এভাবে তাকাবে না কিন্তু, ভয় পাই আমি। এ পর্যায়ে রূপা মুখ গম্ভীর করে বলে, এত ভাব কিসের আপনার? রিংটা ফেরত দিলেন কেন? শপিংয়ে বসে শার্ট প্যান্ট নিতে বললাম তখনও ভাব করছেন। রূপার গম্ভীর মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনি আমার দেওয়ার কিছু জিনিস নিতে চান না, আমি কেন নিব? খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব। রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চিতলা হাসি ফুটিয়ে বলে, এর জন্য এত রাগ করা লাগে বুঝি রূপা বাবুটার? রূপা বলল, চুপ, একদম চুপ। রং ঢঙের কথা বলে রাগ ভাঙানোর ব্যর্থ চেষ্টা করবেন না। সাকিব কি ভেবে যেন একটু হাসলো। রূপার রাগ যেন উপভোগ করছে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আচমকা রূপাকে পাজা কোলে নিয়ে রুমে চলল। রূপা অবাধ্যভাবে হাত পা ছুটতে শুরু করলো কোল থেকে নামার জন্য। রুমে এনে রূপাকে জোর করে চেয়ারের উপর বসালো। রূপা ব্যর্থ চেঁচামেচি করতেই থাকলো। সাকিব খুব আদরের গলায় বলল, এভাবে আমার রুমে বসে চেঁচামেচি করলে আমায় কিন্তু আজিজ চৌধুরী এই বাসা থেকে বের করে দিবে। অমনি চুপ হয়ে যায় রূপা। রূপার রাগটা পুনরায় অভিমানে পরিণত হয়। রূপা বলল, আমি আপনার জন্য ভালোবেসে কিনলাম, আপনি কিভাবে পারলেন সেটা ফেরত দিতে? সাকিব বলল, সেটাই তো, আমি এত অমানুষ কেন? আমি রূপার ভালোবাসা বুঝলাম না, আমার ফাঁসি হওয়া উচিত। হুকুম করেন আপনার জল্লাদকে মহারানী, আমার এখনই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে বলুন। সাকিবের রসিকতা দেখে আর না এসে পারল না রূপা। রূপার হাসি দেখে সাকিবের মনে প্রশান্তি যেন ছেয়ে যাচ্ছে। সাকিব বলল, তুমি একদম থ্রি পরে পড়া বাচ্চাদের মতো রাগ করো, তোমার ভালোবাসা, রাগ, অভিমান সবকিছু ইউনিক। কথাটা বলে রূপাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল সাকিব। রূপা হয়তো এতক্ষণ এটাই চেয়েছিল। রূপা সাকিবের বুকে মিশে রইল। সাকিব হেসে বলল, সাকিব বলল, মেঘ হলো, বিদ্যুৎ চমকালো, বজ্রপাত হলো, বৃষ্টি হলো, এখন আবার রোদ, আবহাওয়া শুধু চেঞ্জ হয়। রূপাও হেসে উঠল। রূপা বলল, তখন যদি রিংটা নিতেন তাহলে মেঘ বৃষ্টি কিছুই হতো না। সাকিব বলল, এখন তো নিচ্ছি। কি ডেঞ্জারাস তুমি, শাড়ি নুপুর সবকিছু ফেরত নিয়ে আসছো। রূপা ভেঙচি কেটে বলল, ভালোই করেছি। দুইজনেই আবার হেসে উঠল। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস বোধহয় মেয়ে মানুষ। হাসতে সময় লাগে না, কাঁদতেও সময় লাগে না। পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বোধহয় নিজ নিজ রহস্যের রহস্যমণ্ডিত। রূপার রহস্য আর 4-5টা মেয়ে মানুষের থেকে এক কাঠি বেশি। অদ্ভুত রূপা, অদ্ভুত ধরনের রাগ, অদ্ভুত রকমের ভালোবাসা। ওদের ভালোবাসাটাও অদ্ভুত। এইসব ভেবে আনমনে হেসে ওঠে সাকিব। তো এভরিওয়ান, গল্পটি কেবলমাত্র শুরু হয়েছে, তো দেখো পরে কি হতে চলেছে। আর যারা যারা গল্পটি না শুনে মিস করতেছ তাদের জন্য এক বুক সমবেদনা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।